লাস্ট আমরা নিউটনস ফার্স্ট ল অফ মোশনটা পড়েছিলাম, তাই তো? প্রথম পড়েছিলাম ফোর্স কি, তারপর ফার্স্ট ল অফ মোশন, তারপর মোমেন্টাম। এতটুকু পর্যন্ত পড়েছি, ঠিক আছে? নিউটন ফার্স্ট লর মধ্যে আমরা কি বুঝেছি? যে একটা অবজেক্টের মোশন হতে গেলে বা একটা অবজেক্ট যদি রেস্টে থাকতে হয় তাহলে তার কি করতে হবে? কন্টিনিউয়াস একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যদি একটা অবজেক্টকে আমাদের রেস্টে রাখতে হয়, বা আমরা মানে এরকমভাবে বলবো যে যদি একটা অবজেক্ট রেস্টে থাকে বা মোশনে থাকে, সে তার স্টেটটা নিজে থেকে চেঞ্জ করতে পারবে না আনলেস অ্যান্ড আনটিল এ ফোর্স ইজ এক্সপেলড অন ইট, ঠিক আছে? বা একটা ফোর্স যদি তার উপরে এক্সপ্রেস না করি আমরা, তাহলে ওই অবজেক্টটা নিজে থেকে সে তার পজিশন চেঞ্জ করতে পারবে না বা তার স্টেট চেঞ্জ করতে পারবে না। এখন এই যে ফোর্সের কথাটা বারবার আমরা বলছিলাম লাস্ট ক্লাসে, এবং একটা খুব সুন্দর একটা কনসেপ্ট আমরা লাস্ট ক্লাসে বুঝেছিলাম যে যদি একটা অবজেক্টের ইউনিফর্ম মোশন হতে হয় বা ইউনিফর্ম মোশনে যদি রাখতে হবে, যদি হয়, তাহলে আমাদের এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে না। মানে কি? মানে তুমি যদি একটা অবজেক্টের স্পিড, ঠিক আছে, একটা অবজেক্টের স্পিড যদি মেনটেন রাখতে চাও, মনে করো তুমি একটা ফুটবলকে কিক করলে, সেই ফুটবলটা তুমি চাও সবসময় রোল হোক, তাহলে তার উপর কন্টিনিউয়াস ফোর্স দিতে হবে না, ঠিক আছে? কেন দিতে হচ্ছে? আমরা কেন দেই? আমরা তো লাত মারলে একটা ফুটবলের কি হয়? থেমে যায়, সে চলতে থাকে না। কেন চলতে থাকে না, কেন থেমে যায়? কারণ ফ্রিকশনের জন্য, কারণ তার উপর একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ওইটাই কিন্তু আমাদের ফার্স্ট লোর মেইন উদ্দেশ্য। ফার্স্ট লোটা পড়ার মেইন কারণটাই হলো এটা যে আমাদের এতদিন ধরে যে একটা ভুল ধারণা যেটা ছিল, যে একটা অবজেক্টকে ইউনিফর্ম মোশনে রাখতে হলে আমাদের কন্টিনিউয়াস ফোর্স দিতে হবে, না হলে সে থেমে যায়। তো এই কথাটা আসলে ভুল। আসলে দিতে হয় না ফোর্স। দিতে কেন হচ্ছে? কারণ উল্টো দিকে তাকে ফোর্স দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে, তাই সে থেমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে ফোর্সের কথাটা বলছি, এক্সটার্নাল ফোর্স এতবার আমরা গতদিন ডিসকাস করলাম, তাহলে এই ফোর্সের অ্যামাউন্টটা কত? হোয়াট অ্যামাউন্ট অফ ফোর্স টু বি অ্যাপ্লাইড অন দ্যাট অবজেক্ট টু চেঞ্জ ইটস মোশন, ঠিক আছে? কতটুক ফোর্স বা কতটুক অ্যামাউন্টের ফোর্স তুমি অ্যাপ্লাই করবে, বা কি অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করেছো সেটা কি করে জানবে? তো সেই জিনিসটাই হলো আমাদের সেকেন্ড ল অফ মোশন। বুঝতে পেরেছো? তো সেকেন্ড ল অফ মোশন ইজ নাথিং বাট নোয়িং দ্যাট আননোন কোয়ান্টিটি অফ দ্যাট ফোর্স। ওই অজানা যে ফোর্সের পরিমাণটা, কোয়ান্টিটিটা, সেটা কতটুকু আমরা অ্যাপ্লাই করছি, সেটার কোয়ান্টিটি জানাই হলো আমাদের সেকেন্ড ল, ঠিক আছে? সেকেন্ড ল আমাদেরকে কি হেল্প করে? সে হেল্প করে আমাদেরকে ওই যে আননোন ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি কোনো একটা অবজেক্টের উপর। আমরা যে দেখলাম যে একটা অবজেক্ট যদি ইউ ভেলোসিটিতে যায়, তাহলে তার উপর যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো তাহলে তার ভেলোসিটিটা চেঞ্জ হবে। আমরা দেখেছি এগুলো, ফার্স্ট চ্যাপ্টারও দেখেছি। এবং ভেলোসিটি চেঞ্জ হয়ে কত হয়? ভি হয়ে যায়। তাহলে এই যে ফোর্সটা অ্যাপ্লাই করেছো, এটা কত অ্যাপ্লাই করেছো কি করে বলতে পারবে? যদি ইফ ইউ নো দ্য চেঞ্জ ইন ভেলোসিটি, ইফ ইউ নো দ্য ভ্যালু অফ ভেলোসিটিস, মানে ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি সব কিছু জানো, টাইম জানো, সব কিছু জানো, তাহলে ওই ফোর্সটা কতটুকু অ্যাপ্লাই করেছো কি করে বের করবে? ওইটাই নিউটন সেকেন্ড ল অফ মোশন। বোঝা গেছে? তাহলে ইট ইজ নাথিং বাট গিভিং দ্য ম্যাগনিটিউড, ঠিক আছে? কতটুকু অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটার ম্যাগনিটিউড দিচ্ছে, ঠিক আছে? তো তাহলে দেখি নিউটন সেকেন্ড ল কি বলছে। ইট স্টেটস দ্যাট দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল। এই যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, কি মোমেন্টাম কতদিন আমরা পড়েছিলাম, বুঝেছি? বসে যাও না এখানে, কোনো অসুবিধা নেই, ওর সাথে বসে যাও, ঠিক আছে? মোমেন্টাম কতদিন আমরা বুঝেছি? মোমেন্টাম কি ছিল? মোমেন্টাম, হোয়াট ইজ মোমেন্টাম? ইট ইজ দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি, ঠিক আছে? প্রোডাক্ট অফ যদি বলি, মাস ইন্টু বলবো না, প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি বলবো, ঠিক আছে না? তো মাস এবং ভেলোসিটির প্রোডাক্ট ছিল। তাহলে আমরা ধরতে পারি যে কোনো একটা অবজেক্ট এম মাসের আছে, সে একটা ভেলোসিটি দিয়ে যাচ্ছে, কি ভেলোসিটি? ইউ ভেলোসিটি, ইনিশিয়াল তো। তাহলে তার মোমেন্টাম কত হবে? পি ইকুয়ালস টু কত হবে? এম ইউ। এখন তুমি এটার উপর ফোর্স অ্যাপ্লাই করলে, তাহলে তার ভেলোসিটি তো চেঞ্জ হবে। তার কি মাস চেঞ্জ হবে? কতদিন প্রশ্ন এসেছিল, অনেকে দিয়েছো মাস চেঞ্জ হবে। মাস কি করে চেঞ্জ হবে? মাস তো চেঞ্জ হবে না। মাস এমন একটা কোয়ান্টিটি, ইট নেভার চেঞ্জেস, ঠিক আছে? একটা অবজেক্টের কখনোই মাস চেঞ্জ হবে না, মাস আমরা চেঞ্জ করতেও পারবো না। তো তার কি চেঞ্জ হবে? মোমেন্টাম চেঞ্জ হবে। আরেকটা মোমেন্টাম কত আসবে? মাস এমই থাকবে, কিন্তু ভেলোসিটিটা হয়ে যাবে ভি। তাহলে নতুন মোমেন্টাম কত হবে? পি ইকুয়ালস টু
মনে করো এটা দিয়ে দিলাম P1, এটা দিয়ে দিলাম P2, কত হবে mv। তাহলে এই মোমেন্টামের যে চেঞ্জ আসলো এটা কার জন্য হলো, ডিউ টু দিস ফোর্স। তাহলে এই ফোর্সের ভ্যালুটা মোমেন্টামের চেঞ্জের সাথে কোথাও না কোথাও গিয়ে সিমিলার হবে, এই কথাটা এখানে বলছে। ইট স্টেটস দ্যাট দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি, মানে মোমেন্টাম কি হারে চেঞ্জ হচ্ছে। হার মানে বুঝো তো, হার, হার মানে বুঝো, বাংলা হার মানে টাইম, ঠিক আছে, সুদের হার যে বলি আমরা, সুদের হার, রেট, রেট অফ ইন্টারেস্ট, এটা কিসের রেসপেক্টে আমরা হিসাব করি, টাইমের রেসপেক্টে, সময়ের সাথে। তাহলে ওই যে বলছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি, এই যে মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে কি রেটে চেঞ্জ হচ্ছে, তার মানে কি টাইম দিয়ে ডিভাইড করবো। বুঝা গেছে জিনিসটা। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল। ডিরেক্টলি প্রপোর্শনাল মানে বুঝো তো, একটা বাড়লে আর একটা বাড়ে। ডিরেক্টলি প্রপোর্শনাল মানে এমন একটা জিনিস যে এই কোয়ান্টিটি বাড়লে ওই কোয়ান্টিটিও বাড়বে। যেমন যেমন মনে করো আমাদের ঘরে যদি মানুষের কোয়ান্টিটি বাড়ে তাহলে খাওয়ার অ্যামাউন্ট কী হবে, বাড়বে। চালের কোয়ান্টিটি কী হবে, বাড়বে। তাহলে এমন একটা জিনিস এটা, যে মোমেন্টামের চেঞ্জটা এমন একটা জিনিস, সে যদি চেঞ্জ হয় তার সাথে সাথে ওই যে ফোর্সটা দিচ্ছি ওই ফোর্সটাও ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য external force applied on the body and the momentum change takes place in the direction of the applied force। বলেছে যে এই যে মোমেন্টামটা চেঞ্জ হয়েছে mu থেকে mv হয়েছে, কারণ মোমেন্টাম ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। আমরা দেখেছি গত ক্লাসে, মোমেন্টাম যেহেতু ভেক্টর কোয়ান্টিটি তার মানে কি তার একটা ডিরেকশন আছে। তাহলে এই যে মোমেন্টামের চেঞ্জটা হয়েছে এটা একটা নির্দিষ্ট ডিরেকশন দিয়ে হয়েছে, এবং ওই যে ডিরেকশনটা এটা কার ডিরেকশনে হবে, ফোর্সের ডিরেকশন, যেদিকে তুমি ফোর্স অ্যাপ্লাই করবে, অন্যদিকে হবে না। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম, এখান থেকে পেলাম চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম সব থেকে প্রথম বের করি, এটা কি হবে mv মাইনাস mu। আর রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কি হবে, mv মাইনাস mu বাই টাইম। বাস, এটা কার সাথে প্রপোর্শনাল হবে, ফোর্স অ্যাপ্লাই এর সাথে। দিস ইজ নিউটনস সেকেন্ড ল অফ মোশন। ঠিক আছে, এটাই সেকেন্ড ল, নাথিং বাট দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ সেকেন্ড ল। কি বলছে, যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করব দ্যাট উইল বি, যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করব দ্যাট উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু চেঞ্জ ইন হোয়াট, রেট অফ চেঞ্জ অফ হোয়াট, উল্টো লিখেছি আমি, mv মাইনাস mu, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ক্লিয়ার? পুরো ক্লিয়ার এই জায়গাটা? ইরেজ করা যায় তো? তাহলে আমি শুধু এখন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা রাখবো। তাহলে f প্রপোর্শনাল টু mv মাইনাস mu বাই t। f প্রপোর্শনাল টু, mটা কমন নেওয়া যায়, নিলে কি থাকবে, v মাইনাস ইউ বাই টি। দেখো তো v মাইনাস ইউ বাই টিটা খুব চেনা চেনা লাগছে, কি এটা, এ। তাহলে আমরা লিখতে পারি f প্রপোর্শনাল টু ma। ঠিক আছে, তার মানে ফোর্স, মাস যদি কনস্ট্যান্ট হয়, একটা অবজেক্টের মাস কনস্ট্যান্ট হয় না, তার মানে কি ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশন। তাহলে একটা বডির অ্যাক্সেলারেশন চেঞ্জের পিছনে সব থেকে বেশি হাত কার, ফোর্সের। অ্যাক্সেলারেশন যদি বাড়ে তাহলে ফোর্সটা মোশনের দিকে হয়েছে, আর অ্যাক্সেলারেশন যদি কমে মানে রিটার্ডেশন হয় তাহলে ফোর্সটা মোশনের উল্টো দিকে হয়েছে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে তোমাদের ওই যে আগের এক্সামে যে কিছু কোয়েশ্চেন এসেছিল যে ফোর্সের সাথে কোন জিনিসটা প্রপোর্শনাল হবে, কি আসবে বিষয়টা, কিছু কোয়েশ্চেন এসেছিল। তাহলে এটা হবে ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশন, যদি, আর মাস তো কনস্ট্যান্ট থাকবেই। তাহলে এখন যখনই আমাদের এই ধরনের রিলেশন আসে, ঠিক আছে, এই ধরনের রিলেশন আসে, এগুলো সব হলো ডিরেক্টলি প্রপোর্শনাল, কিন্তু ইকুয়াল করছি না আমরা। তাহলে ইকুয়াল করতে হলে আসলে একটা কনস্ট্যান্ট বসাতে হয়। যেমন মনে করো কোনো একটা জিনিস আছে, মনে করো এ প্রপোর্শনাল টু বি একটা বিষয় আছে, তাহলে আমরা লিখি এ ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে ইন্টু বি, এরকম করে লিখি আর কি, একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, কারণ এটা প্রপোর্শন, এটা ইকুয়াল না, এটা বাড়লে ওইটা বাড়বে, কিন্তু এটা ইকুয়ালস টু কত হবে, একটা কনস্ট্যান্ট ঢুকিয়ে তারপর আমরা বিষয়টাকে লিখি। এরকম আমি একটা এক্সাম্পল বলি, মনে করো ওয়াই প্রপোর্শনাল টু এক্স, এরকম একটা সিচুয়েশন আছে, হ্যাঁ, আর রিলেশনটা এরকম হচ্ছে, যদি ওয়াই এর ভ্যালু 2 হয়, ঠিক আছে, ওয়াই এর ভ্যালু মনে করো 0 থেকে 2 হলো, তাহলে এক্স এর ভ্যালু 0 থেকে মনে করো এরকম বলা যায়, কোন রিলেশন বলা যায়, কেউ আসছে মনে, ওইটা খুলে দাও, ওই দরজাটা, কি রিলেশন বলা যায়, যেমন যেমন ধরো এই জিনিসটা যদি x2 হয়, ঠিক আছে, আমি এরকম এখানে লিখছি x আর y,
যদি এক্স টু হয় ওয়াই ফোর হচ্ছে, এক্স যদি ফোর হয় তাহলে ওয়াই ডাবল তো এইট হচ্ছে, ঠিক আছে। এক্স যদি সিক্স হয়, ফোর টু এইট, এইট যদি হয় তাহলে এটা সিক্সটিন হচ্ছে। রিলেশনটা কিরকম দেখো, ইকুয়াল বলতে পারছি না কিন্তু আমরা, কি হচ্ছে রিলেশনটা দেখো, এক্স এর ভ্যালু দুই যখন, তখন ওয়াই এর ভ্যালু চার, এক্স কি হলো ডাবল হলো, তখন ওয়াইও কি হলো দ্বিগুণ হলো, ঠিক আছে। তাহলে ইকুয়াল কি করে বলবো আমরা, এখানে ইকুয়াল যদি সাইন বসাই তাহলে কি করতে হবে, মাঝখানে একটা কিছু ঢুকাতে হবে, কত ঢুকাবো, এখানে টু ঢুকাবো, এখানেও টু ঢুকাবো, এখানেও টু ঢুকাবো, তাহলে এই একটা কনস্ট্যান্ট ভ্যালু ঢুকছে না যখন এক্স আর ওয়াইকে ইকুয়াল করতে চাইছি। মানে বিষয়টা এরকম যে দুইটা একসাথে সিমিলার মানে ইকুয়াল না, বাট ওইটা বাড়লে এটাও বাড়ে। তাহলে এই জন্য এই দুইটা জিনিসকে যদি আমরা ইকুয়াল করতে চাই তাহলে কি করতে হবে, মাঝখানে একটা কনস্ট্যান্ট বসাতে হবে। তাহলে এখানেও বিষয়টা সেম, যে এফ প্রপোর্শনাল টু এম এ যে আছে, এটার যখন এক্সপেরিমেন্টাল ভ্যালু যখন আমরা বের করেছি তখন এটা দেখা গেছে যে ওই কনস্ট্যান্টটার ভ্যালু হলো ওয়ান। তাহলে এফ ইকুয়ালস টু ওয়ান ইন্টু এম এ হবে, আলটিমেটলি আমরা লিখবো এফ ইকুয়ালস টু মা, ঠিক আছে, এম এ, ঠিক আছে। ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, দিস ইজ সেকেন্ড ল অফ মোশন। তাহলে সেকেন্ড ল আমাদেরকে কিসের ভ্যালু দিল, ওই এক্সটার্নাল ফোর্স যেটা আমরা অ্যাপ্লাই করি সেটার ভ্যালু কি করে বের করেছি, কি করে বের করেছি, মোমেন্টামের চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম থেকে আমরা বের করে নিয়ে এসেছি। বোঝা গেছে তো জিনিসটা, টাফ লেগেছে জিনিসটা, ইজি তো, একটা নিউমারিক্যাল করা যায়, ঠিক আছে, একটা নিউমারিক্যাল করে দেখে বুঝতে পারি। তাহলে একটা অবজেক্ট মনে করো 2 কেজি আছে, হ্যাঁ, একটা অবজেক্ট 2 কেজি, সে ইনিশিয়াল স্পিড আছে, তার ইনিশিয়াল ভেলোসিটি হলো 2 মিটার পার সেকেন্ড, তার উপর তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করলে কত আমি জানি না, যে কারণে অবজেক্টটার স্পিডটা বেড়ে হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড, মাস তো সেমই থাকবে 2 কেজি। ফাইন্ড দ্য ফোর্স অ্যাপ্লাইড বা ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাইড, দ্য টাইম রিকোয়ার্ড ইজ 3 সেকেন্ড, ঠিক আছে। এই যে চেঞ্জটা হয়েছে এটা 3 সেকেন্ড সময় লেগেছে, তাহলে কত হবে এটা, এফ ইকুয়ালস টু কি লিখবে, এম ভি মাইনাস এম ইউ বাই টি, এম কমন নেবে, ভি মাইনাস ইউ বাই টি করবে, ঠিক আছে। ভির জায়গাত লিখবে 10 - 2, তাহলে এফ ইকুয়ালস টু আমরা লিখবো এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। এফ ইকুয়ালস টু এম কত 2 ইন্টু ভি মাইনাস ইউ করলে কত আসে, 10 - 2 করলে 8 ডিভাইডেড বাই 3, তাহলে এফ ইকুয়ালস টু কত আসছে 16/3 ইকুয়ালস টু 5.33। ইউনিটটা কি হবে, ইউনিটটা কি হবে এখন দেখো, তাহলে ফোর্সের ইউনিট, ফোর্সের ফর্মুলাটা কি আসলো, এফ ইকুয়ালস টু মা না, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে মাসের ইউনিট কি কেজি, মাসের ইউনিট কেজি, অ্যাক্সেলারেশন ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ইউনিটটা কি আসবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, বোঝা গেছে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দিস উইল বি দ্য ভ্যালু অফ দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড। এখন এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এত বড় জিনিসটাকে, এত বড় ইউনিটটাকে আমরা এত বড়ভাবে না বলে আমরা ফোর্সের যেহেতু ইউনিট জানি আমরা ওইটা লিখে দিই, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স, নিউটন, তাহলে আমরা নিউটন লিখে দেবো, আনসার লিখবো 5.33 নিউটন, দ্যাটস ইট, দ্যাটস আওয়ার আনসার। বোঝা গেছে জিনিসটা, কে বুঝোনি বলো, হাত তোলো, কে বুঝোনি, কেউ আছো কি বুঝতে পারো নি ওই ফোর্সের অ্যামাউন্টটা কি করে বের করেছি আমরা, এনিওয়ান, অসুবিধা হয়েছে কোনো জায়গাতে, ওকে। এখন এই ফর্মুলাটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে লিখি তাহলে আমরা লিখতে পারি এফ এফ ইকুয়ালস টু মোমেন্টাম বাই টাইম, মোমেন্টাম বাই টাইম না, চেঞ্জ ইন মোমেন্টাম মানে কি, মোমেন্টামই তো, একটা মোমেন্টাম থেকে আরেকটা মোমেন্টাম মাইনাস করছে তাহলে থাকবে কি, মোমেন্টামই। তাহলে ফোর্স ইকুয়াল টু যেহেতু মোমেন্টাম বাই টাইম, তার মানে মোমেন্টাম ইকুয়ালস টু কি লেখা যায়, ফোর্স ইন্টু টাইম। তাহলে কোনো কোনো জায়গাতে মোমেন্টাম বের করতে হলে আমরা ফোর্স ইন্টু টাইম করে দেবো, মোমেন্টাম বেরিয়ে যাবে। এখন দেখো গতদিন মোমেন্টাম সম্পর্কে তোমাদেরকে কি ধারণা দিয়েছিলাম, যে যদি দুটো গাড়ি থাকে, ঠিক আছে, একটা সাইকেল আর একটা মনে করো ট্রাক, এই দুটোর সামনে তুমি দাঁড়িয়ে আছো, কোনটা হিট করলে তুমি ব্যথাটা বেশি পাবে,
কি করে বলতে পারছো? বিকজ ইট হ্যাজ হায়ার মোমেন্টাম। ঠিক আছে, মাস না মোমেন্টাম। কি করে বলবে তুমি ট্রাকের মাস বেশি, যদি আজকে সাইকেলটা বেশি খুব বেশি স্পিডে আসে আর মাল্টিপ্লাই করে আমার মোমেন্টাম বেড়ে যায়? ঠিক আছে, তাহলে মোমেন্টাম আমরা তখনই বলতে পারবো যখন মাস এবং ভেলোসিটি দুইটাই কোয়ান্টিটি আমাদের জানা থাকবে। আজকে আমি ট্রাককে বলে দিলাম হায়ার মোমেন্টাম আর দেখলাম যে সাইকেল অনেক বেশি স্পিডে আসছে, আর ট্রাক এত আসছে আসছে যে ওইটা মাল্টিপ্লাই করে ভ্যালুটা কম আসছে, মাস আর ভেলোসিটি, তখন আমাদের সাইকেলের মোমেন্টামও বেশি হতে পারে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে মোমেন্টাম বেশি বলবে, নাকি মাস নাকি ভেলোসিটি, কোনোটাই বলবে না। ক্লিয়ার? তাহলে এখন আমরা বললাম কি যে ট্রাক আমাদেরকে হিট করলে আমরা ব্যথাটা বেশি পাবো। ওয়াই? বিকজ ট্রাক হ্যাজ হায়ার মোমেন্টাম। কথাটা ক্লিয়ার? এখন যদি কম মোমেন্টাম হতে হয়, এখন মোমেন্টামের সাথে ফোর্সের রিলেশনটা কি আসছে? ডিরেক্টলি প্রপোর্শনাল। এই যে রিলেশনটা হয়, এটা তো উপর না, এফ তো উপরে, এফ এর নিচে ওয়ান আছে। তাহলে উপরের যে কোয়ান্টিটিগুলো থাকে তাদের সাথে রিলেশন থাকে ডিরেক্টলি প্রপোর্শনাল। বুঝতে পেরেছো? আর নিচের যে কোয়ান্টিটি এগুলো থাকে এদের সাথে থাকে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে একটা বাড়লে আর একটা কমবে। ঠিক আছে, এই জিনিসটা একটা জায়গাতে কোনো জায়গাতে লিখে রেখে দিতে পারো। এ ইকুয়ালস টু যদি বি বাই সি হয়, তাহলে আমরা বলি যে এ ডিরেক্টলি প্রপোর্শনাল টু বি আর এ ইনভার্সলি প্রপোর্শনাল টু সি। ঠিক আছে, এ ইনভার্সলি প্রপোর্শনাল টু সি, ওয়ান বাই সি বলবো না কিন্তু। মানে এই পুরোটা জিনিসের সাথে এ বলছি ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে কি, বি বাড়লে কি হবে? এ বাড়বে। সি বাড়লে কি হবে? এ কমবে। এটা হলো রিলেশন, সবসময় মনে রাখবে। যখনই কোনো একটা রিলেশন আমরা পাবো, আমরা এই জিনিসটাই বলি কিন্তু। ঠিক আছে, যেমন তোমরা কোনো রিলেশন, কোনো ফর্মুলা কি পেয়েছো এরকম, যেমন এই একটা একটা তো পেয়েছো, স্পিড ইকুয়ালস টু কি পেয়েছো? ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে টাইম যদি বেড়ে যায় তাহলে স্পিড কি হবে? কম লাগবে না? ঠিক আছে, কম স্পিডে। বিষয়টা এরকম না, আমার যদি একটা জায়গাতে পৌঁছতে টাইম বেশি লেগেছে, তার কারণ কি? আমি কম স্পিডে গিয়েছিলাম, তাহলে স্পিডের সাথে টাইমের রিলেশন ইনভার্স। ডিস্টেন্স যদি বেড়ে যায় আমার, তাহলে স্পিড কি হবে? বাড়াতে হবে। তাহলে স্পিডের সাথে ডিস্টেন্সের রিলেশন কি? ডিরেক্টলি প্রপোর্শনাল। ওই রকমই সেম ফোর্সের সাথে মোমেন্টাম ডিরেক্টলি প্রপোর্শনাল। মোমেন্টাম যত বেশি হবে, ফোর্স তত বেশি হবে, তত তুমি বেশি ব্যথা পাবে। বুঝতে পারছো? আর টাইম যত বেশি লাগবে, তত তোমার ফোর্সটা কম লাগবে। ঠিক আছে, টাইমটা যত বেশি হবে, মানে বিষয়টা হলো, যদি আজকে মনে করো একটা এক্সাম্পল দেই। আচ্ছা, এক্সাম্পলটা একদম ইয়েতে দিয়ে দেবো, আমাদের যে প্র্যাকটিক্যাল ইউজ আছে সেখানে দিয়ে দেবো। শুধু বিষয়টা একটু মনে রাখো এটাই, যে ফোর্সের সাথে মোমেন্টামের রিলেশনটা ডিরেক্টলি প্রপোর্শনাল, আর ফোর্সের সাথে টাইমের রিলেশনটা হলো ইনভার্সলি প্রপোর্শনাল। টাইম যত বেশি লাগে, ফোর্স তত কি লাগে? কম লাগে। ওই জিনিসটা জাস্ট মাথাতে রাখো, যে টাইম যত বেশি লাগাবে, ফোর্স তত কম লাগবে। ঠিক আছে, তাহলেই আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বুঝতে পারবো। এটা জাস্ট ভেঙে বলেছে যে প্রথম জায়গাটা কি বলেছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডিরেক্টলি প্রপোর্শনাল বলেছে, আর চেঞ্জ অফ মোমেন্টামটা কোন দিকে হবে? ফোর্স যেদিকে হবে ওই দিকে হবে। এটা দুটো পার্ট আর কি বলা যায়। ঠিক আছে, সেকেন্ড ল অফ মোশনের। আচ্ছা, এখন এই যে এক্সাম্পলটা দেখো, ঠিক আছে, এই এক্সাম্পলটা দেখলেই বুঝে নিতে পারবে। তাহলে এখানে প্রথম কথাটা কি বলছে দেখো, এ ক্রিকেট প্লেয়ার মুভস হিজ হ্যান্ড ব্যাকওয়ার্ডস অন ক্যাচিং এ ফাস্ট ক্রিকেট বল। দেখেছো, এটা সবসময় হয়। ঠিক আছে, গতকালকেও অনেক দুর্দান্ত দুর্দান্ত ক্যাচ নিয়েছে। ঠিক আছে, তো ওই ক্যাচেস গুলার মধ্যে দেখেছো কি করে, বা প্লেয়াররা যখন ক্যাচ ধরে কিরকম ভাবে ক্যাচ ধরে, কিরকম ভাবে ক্যাচ ধরে? জাম্প করে তো ধরে, মানে হাত দিয়ে যখন ধরে তখন কি করে ধরে, তারপর হাতটা কি করে পেছনে নিয়ে আসে। তো ওয়াই দে মানে ব্রিং দেয়ার হ্যান্ডস ইন দ্য ব্যাকওয়ার্ডস? কেন পেছনে নিয়ে আসে? ইয়েস। তাহলে কেন, কি করছে এখানে? সেকেন্ড ল ইউজ করছে ওরা। ওরা কি করছে দেখো, যখন বলটা এসে হাতে হিট হয়, বলটা একটা মোমেন্টামে আসছিল। তাহলে বল একটা মোমেন্টামে আসছিল, যখন তোমার হাতে যখন হিট করবে তোমার হাতে ফোর্স লাগবে। এখন এই ফোর্সটা কম করাতে হলে কি করতে হবে? টাইমটা কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে টাইম বাড়িয়ে দিয়েছে, ক্যাচ ধরার যে টাইমিংটা সেটা বাড়িয়ে দিল। বা আরেকটা কথা এরকম বলা যায়, যে মোমেন্টামের যে চেঞ্জ, যেমন বল যখন একটা স্পিডে আসছে তখন বলের তো একটা মোমেন্টাম থাকবে না, কিন্তু বলটা যখন সঙ্গে সঙ্গে হাতে লেগে যায় মোমেন্টাম কত হয়ে যায়? জিরো। তাহলে এই মোমেন্টামের যে চেঞ্জটা করেছে, সে যদি সাডেন করে হঠাৎ করে করে ধরে বল ধরে নেয়, তখন হাতে ব্যথা পাবে। তাহলে মোমেন্টামের চেঞ্জটা যদি আস্তে আস্তে করে বলটাকে আস্তে আস্তে থামায়, তাহলে ওর হাতে ব্যথাটা কম লাগবে। তাহলে দিস ইজ দ্য থিং দ্য প্লেয়ার ডাজ। ঠিক আছে,
এখন দেখো অ্যানিমেশনটা দেখো, এটা আসেনি, এই যে দেখেছো ক্যাচটা যখন ধরে হাতটা কতটুকু নিচে যায়, এই যে এই যে হাতটা হাতটা ধর কি করলো এখন, এই যে প্লেয়ার কি করলো, কোথায় আমার কলম কই, এই যে, ঠিক আছে, ওর হাতটা ছিল এই জায়গাতে, হ্যাঁ, ওর নাম কি রে কেউ জানো? আচ্ছা, এই যে এখন ওর হাতটা ছিল এই জায়গাতে না, হাতটা এই জায়গাতে ছিল না, এই জায়গার থেকে এতটুকু জায়গা কেন পিছিয়ে নিল? ও তো এখানেই ধরে নিতে পারতো ক্যাচটা, কেন ধরেনি? কারণ হাতটা পুরো ফেটে যাবে, এত হাই মোমেন্টামে বলগুলো আসে ওনাদের হাতে, ঠিক আছে, এবং এগুলা খুব মানে টাফ থাকে, তো বলগুলো খুব মানে রিজিড থাকে, খুব শক্ত থাকে। তো বলটা যদি ওইখানে ধরে থামিয়ে নেয়, আর ওর হাতটাকে যদি ফ্লেক্সিবল না করে এবং সে ইজিলি যদি ওই বলের মোশনের সাথে নিজের হাতটাকে পেছনে না নেয়, তাহলে প্রচণ্ড ব্যথা পাবে হাতের মধ্যে, নেক্সট টাইম ক্যাচই ধরতে পারবে না। বুঝতে পারছো জিনিসটা? তাহলে কি করলো, টাইমটা বাড়িয়ে দিল যাতে করে ফোর্সটা কম লাগে, সোজা কথা। ঠিক আছে, তোমাদের যদি কোয়েশ্চানে মানে এক্সামে যদি কোয়েশ্চেন আসে তাহলে ওই কথাটাই লিখে দেবে, কেন সে করে প্লেয়ারটা এরকম, কারণ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা বাড়িয়ে দেয়, মানে মোমেন্টামের চেঞ্জটা আস্তে আস্তে করে যাতে করে হাতে ব্যথাটা না পায়, বাস সিম্পল। বোঝা গেছে? বা টাইমটা বাড়িয়ে দেয় বলা যেতে পারে, ঠিক আছে। এখানে দেখো আরেকটা এক্সাম্পল আছে, এই বলটা যে যাচ্ছে এই বলটা কিন্তু হিউজ একটা মোমেন্টাম নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটার একটা ভালো একটা মোমেন্টাম আছে। এখন হঠাৎ করে যদি বলটা থেমে যায়, এই যে বলটা হঠাৎ করে যদি ওর হাতে যদি থেমে যায়, তাহলে কি হবে, হাতের মধ্যে ব্যথা পাবে, তাহলে হাতটাকে কি করবে, হালকা একটু নিচে করবে, ঠিক আছে, হালকা একটু নিচে না করলে এই যে মোমেন্টাম সাডেন জিরো হয়ে গেল, তাহলে মোমেন্টামটা সাডেন জিরো হলে এই যে এরকম ধরলো, ধরে হাতটাকে হালকা একটু পিছনে আনলো, ওই অতটুকু আনলেই হাতের ব্যথাটা অনেকটা কম লাগবে। বুঝতে পেরেছো? এই যে জিনিসটা বলছে এখানে, এই জায়গাটা আমি দেখাই দাঁড়া, এই যে এই জায়গাটা দেখো, হুম, ঠিক আছে, এই জায়গাটা দেখো, যদি রিজিট হয় কি হবে, বলটা পড়লেই এই জায়গাটা ফেটে যাওয়ার চান্সেস বেড়ে যাবে, কারণ সাডেন বলটাকে থামিয়ে দিয়েছে। আজকে যদি এই জায়গাটার মধ্যে আমি একটা কুশন দিয়ে দিই, ঠিক আছে, বা একটা স্পঞ্জ দিয়ে দিই, তাহলে কি হবে, বলটা আস্তে আস্তে ভেতরে ঢুকে যাবে, তাহলে ওই যে বলের মোমেন্টামের চেঞ্জটা হতে সময়টা বাড়িয়ে দিলাম, তাহলে এই জায়গাটার কিছু হবে না, ওই যে জিনিসটা হচ্ছে, ঠিক আছে, ডিউরেশনটা এখানে বাড়িয়ে দেওয়া হচ্ছে, এই যে দেখো সেকেন্ড কেসটার মধ্যে যদি বলটাকে আবার ছোড়া হয় এবং বলটা যদি একটা সফট কোশনের মধ্যে যায়, এই যে বলটা যে থামলো, আস্তে আস্তে থামলো না, মানে ওর মোমেন্টামটা সাডেন জিরো হয়নি, আস্তে আস্তে হয়েছে, টাইমটা বেশি লেগেছে, তো এই জায়গাটা ভাঙ্গার চান্সেস কমে গেছে, ভাঙবেও না এটা। বুঝতে পারছো তো জিনিসটা? তাহলে আমরা যখন যে জায়গাতে আমাদের ফোর্স বেশি লাগবে মনে হয়, সেই জায়গাতে আমাদের কি করতে হবে, টাইমটা বাড়িয়ে দিতে হবে, মানে যে প্রসেসটাই করছি যাই করছি, মনে করো আজকে একটা জাম্প দিচ্ছি আমি অনেক উপর থেকে, তাহলে জাম্প দিলে পরে আমরা যদি শক্ত মাটির মধ্যে জাম্প দিই, আর যদি মনে করো একটা বড় বড় একটা স্পঞ্জের একটা কিছু একটা জায়গার মধ্যে জাম্প দিই, কোন জায়গাতে ব্যথা বেশি লাগবে? অবভিয়াসলি শক্ত জায়গার মধ্যে, স্পঞ্জ ইয়ের মাটির মধ্যে। কেন? কারণ তুমি যে জাম্প মারলে তোমার বডি একটা মোমেন্টাম নিয়ে যাচ্ছিল, আর সাডেন মোমেন্টামটা কত হয়ে গেছে, জিরো হয়ে গেছে, তাহলে সাডেন মোমেন্টাম জিরো হয়ে গেলে তুমি ব্যথাটা পাবে, তোমার মোমেন্টামটা আস্তে আস্তে জিরো হয়নি, ঠিক আছে। এটা নিউটন থার্ড লোর মধ্যে আরও ভালো করে বোঝা যায়, ঠিক আছে, নিউটন সেকেন্ড লো আর থার্ড লো এত রিলেটেবল যে জিনিসটা আরও ভালো করে, আরও মানে সুন্দরভাবে বোঝা যায় আর কি, ইয়েটা দিয়ে কি বলে এটাকে, ওই অ্যাকশন আর রিয়াকশনটা দিয়ে। নেক্সট দেখো, ডিউরিং অ্যাথলেটিক মিট এ হাই জাম্পিং অ্যাথলিট ইজ প্রোভাইডেড ইদার এ কুশন অর এ হিপ অফ স্যান্ড অন দ্য গ্রাউন্ড টু ফল আপন। তোমরা তোমাদের স্কুলের যে অ্যানুয়াল প্রোগ্রাম হয়ে দেখেছো, অ্যানুয়াল স্পোর্টস হয়, সেটার মধ্যে যে হাই জাম্প থাকে, ঠিক আছে, বা লং জাম্প থাকে, বিশেষ করে লং জাম্পের মধ্যে যে জায়গাটা আছে সেটার মধ্যে কি করে, বালি দিয়ে রাখে না, দেখেছো? কেন বালি দিয়ে রাখে? কারণ যখন অ্যাথলিট যখন জাম্প করবে, যদি শক্ত জায়গার মধ্যে জাম্প দিয়ে গিয়ে পড়ে, তার হাত পা ভেঙে যেতে পারে, ঠিক আছে, তাহলে যখন সে জাম্প দিল, তো বালির মতো যখন জাম্প দেবে, বালিটা কিন্তু সঙ্গে সঙ্গে তার বডিটাকে কি করবে, হালকা একটু নিচে নিয়ে যাবে, টাইমটা বেশি লাগাবে এখানে, টাইম বেশি লাগালে ফোর্সটা কম লাগবে, সিম্পল বিষয়, ঠিক আছে। প্রচুর আছে এক্সাম্পল। These days, all the cars are provided with seat belts for passengers to prevent injuries in case of an accident. কি হচ্ছে দেখো, ওই যে এয়ার ব্যাগগুলো দেয়, কেন এয়ার ব্যাগগুলো দেয়?
হ্যাঁ, যখন যখন অ্যাক্সিডেন্ট যখন হয় তখন কি হয়, সাডেন গাড়িটা থেমে যায়। মনে করো একটা সামনে কিছু একটা ওয়ালের মধ্যে গিয়ে লেগে গেল, তাহলে সাডেন গাড়িটার মোমেন্টাম কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে সাডেন যখন জিরো হবে, ও যখন সোজা এরকম গিয়ে এখানে এই শক্ত যে স্টিয়ারিংটা আছে, শক্ত স্টিয়ারিংয়ে যখন ওর মাথা লাগবে, ফেটে যাওয়ার চান্স থাকবে। তো সেই জায়গাতে কি করছে, এয়ারব্যাগটা কি করছে, সেই মোশনটাকে স্লো করে দিচ্ছে, মানে মোমেন্টামের চেঞ্জটাকে স্লো করে দিচ্ছে ওই কুশনটা দিয়ে। তো আস্তে আস্তে যখন সে গিয়ে লাগছে, তখন তার ব্যথাটা সেই রকম লাগছে না, লাগবে অবশ্যই ব্যথা লাগবে, কিন্তু সেই রকম লাগবে না আর কি। ঠিক আছে, নেক্সট নিউমারিক্যাল। ঠিক আছে, নিউমারিক্যাল এক দুটো করে তারপর আমরা থার্ড ল অফ মোশনে যাব। হোয়াট ফোর্স উড বি নিডেড টু প্রডিউস অ্যান অ্যাক্সেলারেশন অফ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন এ বল অফ মাস 6 কেজি। বলেছে কতটুক ফোর্স লাগবে একটা বলকে কত মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন করাতে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন করাতে অফ দ্য মাস কত, 6 কেজি। তাহলে আনসার কি হবে, ইজি না, এফ ইকুয়ালস টু মা, তাহলে এ ইকুয়ালস টু মানে এফ ইকুয়ালস টু ডিরেক্ট, তো তাহলে কত হবে, এফ ইকুয়ালস টু মা 6 × 4 24 নিউটন। তাহলে আনসার হবে 24 নিউটন। তাহলে কতটুকু ফোর্স দিতে হবে ওই অ্যাক্সেলারেশন করাতে, 24 নিউটন। ক্যালকুলেট দ্য ফোর্স রিকোয়ার্ড টু ইম্পার্ট টু এ কার অফ ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড ইন 10 সেকেন্ড স্টার্টিং ফ্রম রেস্ট। বলেছে একটা কারকে 30 মিটার পার সেকেন্ডের ভেলোসিটিতে নিয়ে যেতে কতটুকু ফোর্স দিতে হবে রেস্ট থেকে, বের করে নাও। কি করে করবে, কি করে করবে, এফ ইকুয়ালস টু কোনটা লাগাবে, এম ভি মাইনাস এম ইউ লাগিয়ে দাও, যেহেতু ভেলোসিটি দিয়েছে। ঠিক আছে, বাই টি করে দাও। তাহলে এফ ইকুয়ালস টু কত হবে, এম কমন নিয়ে নাও, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এফ ইকুয়ালস টু এম কত 1500, ভি কত 30, মাইনাস ইউ কত 0, টাইম কতটুক 10 সেকেন্ড। আনসার কি আসবে, 1500 ইন্টু 30 ডিভাইডেড বাই 10, 0 0 কাটো, 3 15 45, 4500 নিউটন। সোজা, একদম সিম্পল। দিস ইজ দ্য মোস্ট ইজি বলা যায় নিউমারিক্যাল। ঠিক আছে, তোমাদের পুরো ক্লাস 9-এ এর থেকে ইজি আর পাবে না, দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট। ঠিক আছে, তারপরে যেগুলো পাবে একটু টাফ পাবে, কঠিন পাবে। ক্লিয়ার, এগুলো তো দেখে করতে হয় না, এগুলো ইজি। হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন প্রডিউস, এখন এ বের করতে বলেছে। বাই ফোর্স কত দিয়েছে, 12 নিউটন, এক্সার্টেড অন অ্যান অবজেক্ট অফ মাস 3 কেজি। তাহলে এ ইকুয়ালস টু কি হবে, এফ বাই এম, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এ ইকুয়ালস টু কত আসছে, 12/3 ইকুয়ালস টু 4 ইউনিট কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। সোজা 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 সোজা, খুব সোজা। এটা কি করে করবে, গ্রাফ, ওই যে তোমাদের এটা চলে এসেছিল ম্যাটেরিয়াল, আগের ম্যাটেরিয়াল এটা। ঠিক আছে, এটা কি করে করবো, দেখো প্রশ্নটা বলেছে দ্য স্পিড টাইম গ্রাফ অফ এ কার ইজ গিভেন অ্যালং সাইড দ্য কার ওয়েট ইজ 1000 কেজি দিয়ে দিয়েছে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কার ইন দ্য ফার্স্ট 2 সেকেন্ড, প্রথম 2 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে, কি হবে আনসার। এগুলো তো মুখের একদম মানে স্পিডে চলে আসতো এখন আগের চ্যাপ্টারে, কত হবে, তাহলে এই জায়গাটা হবে না, এরিয়াটা কত হবে, হাফ ইন্টু 2 ইন্টু 15, 2 2 কাটো, আনসার 15 মিটার, শেষ আনসার। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স চলে আসলো ফার্স্ট 2 সেকেন্ড। হোয়াট ইজ দ্য ব্রেকিং ফোর্স অ্যাপ্লাইড অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ডস টু ব্রিং দ্য কার টু স্টপ উইদিন 1 সেকেন্ড। বলেছে সি থেকে ডি এর যে মোশনটা, কি মোশন হয়েছে এটা, রিটার্ডেশন। ঠিক আছে, বা নন ইউনিফর্ম ভেলোসিটি বলতে পারি, নন ইউনিফর্ম মোশন। যদি মোশন জিজ্ঞেস করে না, হোয়াট টাইপ অফ, এখানে যদি জিজ্ঞেস করে মোশন কি হয়েছে, এ বিতে কি মোশন বলবো বলো তো, নন ইউনিফর্ম মোশন, মোশনটা নন ইউনিফর্ম। হ্যাঁ, স্পিড টাইম তো, ও স্পিড টাইম তো ঠিকই তো আছে। এবিতে কি হলো, নন ইউনিফর্ম মোশন বা অ্যাক্সেলারেটেড মোশন, একই কথা। এবিটা কি অ্যাক্সেলারেশন হয়েছে না, এবিতে অ্যাক্সেলারেশনটা কিরকম, ইউনিফর্ম না, এগুলো তো অসুবিধা হয়নি, এখন তো কেউ কিছু কথা হয় না। এই যে স্পিড টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, এটার মধ্যে এটা কি অ্যাক্সেলারেশন, কি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, এটা অ্যাক্সেলারেশন ইউনিফর্ম তো, আরে প্রতিটা ক্ষেত্রে অ্যাক্সেলারেশন সেম তো।
কি কয় ওই যে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার আমরা দেখছিলাম, সব জায়গাতে অ্যাক্সেলারেশন সেম হইব, ভেলোসিটি কি হইতাছে, চেঞ্জ হইতেছে না। তাহলে ভেলোসিটিটা নন ইউনিফর্ম। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে এবিতে কি মোশন হয়েছে, তোমার উত্তরটা যেন আসে নন ইউনিফর্ম মোশন। তুমি বলতে পারো অ্যাক্সেলারেটেড মোশন বলা যায়, যে এবিতে অ্যাক্সেলারেটেড মোশন হয়েছে, ঠিক আছে, কিন্তু বেটার বলা নন ইউনিফর্ম। বিসিতে কি হচ্ছে, বিসিতে ইউনিফর্ম মোশন, ওই যে 15 মিটার/সেকেন্ড ফিক্সড হয়ে রয়েছে বিসিতে, ঠিক আছে। তারপর সিডিতে কি হচ্ছে, আবার নন ইউনিফর্ম মোশন। আবার আরও ভেঙে জিনিসটা বলা যায় যে এখানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, জিরো অ্যাক্সেলারেশন, আবার রিটার্ডেশন, এটাও বলা যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কে কিছে, কারোর সমস্যা হচ্ছে নাকিটা? আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন বলেছে যে সি থেকে ডিতে যে রিটার্ডেশনটা হয়েছে, সেই রিটার্ডেশনের কতটুক ব্রেকিং ফোর্স লাগানো হয়েছে, মানে গাড়ি কতটুক ফোর্স লাগিয়েছে যাতে করে গাড়িটা থেমে ওর মোশনটা জিরো হয়ে যায়। বুঝতে পেরেছো? বুঝোনি? মানে গাড়িটা কতটুক ফোর্স লাগিয়েছে যার কারণে গাড়িটার মোশনটা মানে ফাইনাল ভেলোসিটি কত হয়ে গেছে, জিরো। তাহলে ছিল কত ভেলোসিটি, ইনিশিয়াল কত ছিল, 15 ছিল, 15 মিটার/সেকেন্ড। আর 15 থেকে কত হয়েছে, কত সেকেন্ডে হয়েছে এটা, ভালো করে দেখো, 1 সেকেন্ড হয়েছে। সি থেকে ডি তো, তাহলে 1 সেকেন্ডে হয়েছে জিনিসটা, তাহলে টি ইকুয়ালস টু 1 সেকেন্ড। তাহলে বসিয়ে দাও, সবই তো আছে তোমার কাছে। তাহলে ফোর্স ইকুয়াল টু কি হবে, চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম, মাসটা থাকবে তো মাল্টিপ্লাই করে, তাহলে এফ ইকুয়ালস টু কী হবে, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এফ ইকুয়ালস টু এম ভি কত হবে, জিরো, মাইনাস কারণ ভেলোসিটি ফাইনাল তো জিরো, মাইনাস এম ইউ কত হবে 1000 10,000 ইন্টু 15 ডিভাইডেড বাই টাইম কত 1 সেকেন্ড। তাহলে এফ ইকুয়ালস টু কত আসছে, মাইনাস 15,000 নিউটন। তার মানে কি এই নেগেটিভ ফোর্সটা তুমি লাগিয়েছো যার কারণে গাড়িটা থেমে গেছে। তাহলে তুমি ব্রেকিং ফোর্সটা কত হবে বলবে, দ্য ব্রেকিং ফোর্স ইজ 15,000 নিউটন। যখন ব্রেকিং ফোর্স কথাটা বলে দেবে তখন ওই মাইনাসটা দিতে হবে না, ব্রেকিং ফোর্স কথাটাই হলো নেগেটিভ। তো ব্রেকিং ফোর্স কতটুকু লাগালাম আমরা, 15,000 নিউটন, রিটার্ডেশনের ফোর্স, ঠিক আছে, গাড়ি লাগাচ্ছে এটা, মানে গাড়ি লাগাচ্ছে, বা তুমি এরকম ভাবতে পারো যে গাড়িটা যাচ্ছে, তুমি সামনের দিকে এসে ধাক্কা দিচ্ছ গাড়িটাকে, তার জন্য গাড়িটা কি হচ্ছে, থেমে যাচ্ছে। তাহলে তোমার ফোর্সটা কতটুকু, তুমি তো লাগাও না ফোর্স। আমরা গাড়ি থামাতে হলে কি করি, পাশের আশেপাশে মানুষকে বলি নাকি ধাক্কা দাও, আমার গাড়িটা থামাও তাড়াতাড়ি, এরকম তো করি না, ব্রেক দিই। তো গাড়ি নিজে নিজে ফোর্স লাগায়, উল্টা দিকে লাগায়, মোশনের উল্টা দিকে, যাতে করে গাড়িটা যাতে থামে। বুঝতে পারতেছো তো জিনিসটি? মাথার উপরে দিয়ে নি যার, আমি তো ওইটা ভাবি। A truck starts from rest and rolls down a hill. Truck roll করেননি, with constant acceleration. It travels a distance of 400 meter in 20 seconds. Find its acceleration. Find the force acting on it if its mass is 7 metric ton. প্রথম বলেছি অ্যাক্সেলারেশন বের করতে, তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কি ইউজ করবো আমরা, ইনিশিয়াল ভেলোসিটি দিয়েছে না, তাহলে লিখো আগে ইউ ইকুয়ালস টু 0, ভি তো নাই, আর এস ইকুয়াল টু দিয়েছে 400 মিটার, টি ইকুয়ালস টু দিয়েছে 20 সেকেন্ড। তাহলে ওইটা বের করে নিই না, এস কোনটা, এ কোন ফর্মুলা লাগাবে, ভি তো নেই, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লাগিয়ে দিই, ঠিক আছে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস কত দিয়েছে 400 ইকুয়ালস টু ইউ তো জিরো, এই পুরোটা জিরো হয়ে যাবে, হাফ ইন্টু এ ইন্টু টি কত 20 ইন্টু 20, তাহলে এটাকে কাটো, 2 দিয়ে 10, তাহলে হবে কত 400 ইকুয়ালস টু 200 এ। তাহলে 400 ইকুয়ালস টু 200 এ, বা 200 এ ইকুয়ালস টু 400, তাহলে এ ইকুয়ালস টু কত আসবে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যাক্সেলারেশন যদি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে বলেছে ফোর্সটা বের করতে, তাহলে ফোর্স ইকুয়ালস টু কত হবে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে ফোর্স ইকুয়াল টু মাস কত দিয়েছে 7 মেট্রিক টন, মেট্রিক টন মানে কত কেজি, হ্যাঁ 7,000 কেজি, ভেরি গুড, ঠিক আছে, 7,000 কেজি। মেট্রিক টন মানে হলো 1 টন সমান সমান কত কেজি, 1,000 কেজি, ঠিক আছে, মেট্রিক টন মানে ওই সেমই, ঠিক আছে, 1,000 কেজি, এটা জানো তো 1 কুইন্টাল সমান সমান কত কেজি,
100 কেজি, 1 কুইন্টাল 100 কেজি, ঠিক আছে। আর 1 টন সমান সমান বা 1 মেট্রিক টন সমান সমান 1000 কেজি, তাহলে 7 মেট্রিক টন মানে 7000 কেজি, তাহলে 7000 ইন্টু কত হবে 2, তাহলে কত হবে আনসার 14,000 নিউটন। দিস উইল বি দ্য আনসার। বোঝা গেছে? ক্লিয়ার? বাকিগুলো হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ, বাকিগুলো নিজে করবে। থার্ড লোতে আসি আমরা। হ্যাঁ, কার্টুনের নাম নেই, আচ্ছা। ও এটা, এটা কি জানি সিমসন নাকি করলে ওইটা, ওরা নাকি অরিজিনাল প্রেডিক্ট করতে পারে। হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিস আমিও দেখেছি, আমি বেশি না 1-2 মাস আগে এই কনসেপ্টটা জেনেছি যে ওরা নাকি মানে ম্যাক্সিমাম জিনিস, হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিস ওদের মানে প্রেডিক্টেড থাকে নাকি। আচ্ছা, তো হোয়াট ইজ নিউটনস থার্ড ল অফ মোশন? নিউটন থার্ড লটা খুব সোজা, ঠিক আছে। থার্ড ল কি বলে? থার্ড ল বলে এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট রিয়াকশন। সব অ্যাকশনের অপোজিট রিয়াকশন থাকে, এমন কোনো অ্যাকশন হবে না যেটা রিয়াকশন পাবে না। ইয়েস, হ্যাজ ইটস অপোজিট রিয়াকশন অ্যান্ড দ্য অ্যাকশন অ্যান্ড ইকুয়েশন আর ইকুয়াল, ঠিক আছে। মানে হলো যে আমরা যখনই কোনো একটা কাজ করি না, সবসময় অ্যাকশন রিয়াকশন দিয়েই কাজ করি। এমন কোনো কাজ আমরা করি না যেটার মধ্যে অ্যাকশন রিয়াকশন থাকে না। যেমন সিম্পল তোমাদেরকে জাস্ট একটা আমি কাজ বলবো যেটা তোমরা অ্যাকশন রিয়াকশন ছাড়া পারবে না। তোমরা বাড়িতেই যেতে পারবে না, এখান থেকে উঠতেই পারবে না। তোমরা এখানে কেউ, আমি এখন একটা টাস্ক দিচ্ছি, ঠিক আছে, এখানে সবাই নিজের পা গুলো উপরে তোলো, ঠিক আছে, মানে জাস্ট শূন্যের মধ্যে রাখো, কোনো জায়গাতে টাচ করবে না, ঠিক আছে, মোটামুটি পারবাই না হালকা উঠিয়ে রাখতে। এখন তোমরা কি দাঁড়াতে পারবে? তাহলে আমরা দাঁড়াই কি করে, কিরকম করে দাঁড়াই? পা দিয়ে কি করি, কোথায় দেই, আর রিয়েকশন পাই, আমাদের বডিটা আপলিফট হয়, ঠিক আছে। তাহলে প্রতিনিয়ত আমরা অ্যাকশন রিয়েকশন দিচ্ছি। এই যে আমি হাঁটছি, আমি অ্যাকশন রিয়েকশন ছাড়া হাঁটতেই পারবো না, ঠিক আছে। আমি এখানে অ্যাকশন দিচ্ছি, আমার বডিটা সামনের দিকে যাচ্ছে, রিয়েকশন হচ্ছে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে হাউ মাচ অ্যাকশন রিয়েকশন ইজ ইম্পর্টেন্ট ফর আস। তুমি যতটুক অ্যাকশন দেবে ততটুকুই রিয়েকশন তুমি আবার ঘুরিয়ে পাবে। হ্যাঁ, সেম। পাখি যে উড়ে, পাখিও সেম বাতাসকে অ্যাকশন দেয়, তার বডিটা সামনের দিকে যায়। আমরা যে সুইমিং করি, কি করি আমরা? জলকে কোন দিকে ধাক্কা দিই? পেছন দিকে। আমাদের বডি কোন দিকে যায়? সামনের দিকে। অ্যাকশন রিয়েকশন, এভরিওয়্যার ইজ অ্যাকশন এন্ড রিয়েকশন আর ওয়াকিং, ঠিক আছে। এবং এই অ্যাকশন রিয়েকশনটা সবসময় কি হবে বলো তো? ইকুয়াল হবে। এখন একটা প্রশ্ন আমার উত্তর দাও, ঠিক আছে। আমি বলছি, আমি প্রথম বললাম যে অ্যাকশন দিলে রিয়েকশন থাকবেই থাকবে, তাই তো? তাহলে এই যে ওয়ালটা আছে না, এই ওয়ালে আমি এখন দিলাম কি অ্যাকশন, আমি কি রিয়েকশন পাচ্ছি? তাহলে কি করে হলো নিউটন থার্ড ল? পেলে তো কি হতো, আমি সরে যেতাম, তো সরছি না কেন? আমি যে ফোর্সটা দিলাম ওয়ালকে, আমি ওয়ালকে দিলাম অ্যাকশন, ওয়াল ঘুরিয়ে আমাকে রিয়েকশন দেবে। এবং এই জিনিসটা মনে রাখবে যে অ্যাকশন রিয়েকশন কখনো একটা বডির উপর কাজ করে না, ইট অ্যাক্টস অন দ্য অপোজিট বডি। অ্যাকশন রিয়েকশন আর ব্যালেন্স ফোর্সের মধ্যে ওইটাই হলো মেইন পার্থক্য। কি হয় দেখো, বলছি আমি। যেমন এই যদি একটা টেবল থাকে, হ্যাঁ, ঠিক আছে, এই যদি একটা টেবল থাকে, টেবলের উপর যদি একটা বই থাকে, তাহলে আমরা ব্যালেন্স ফোর্সের মধ্যে বলেছিলাম যে এখানের মধ্যে এই দিল বইটা ফোর্স এদিকে টেবলের মধ্যে, এবং টেবল আবার ঘুরিয়ে বইটাকে ফোর্স দিচ্ছে, এটা বলেছিলাম তো। কিন্তু আসলে এটা ব্যালেন্স ফোর্স না, কিন্তু তোমাদের ওই সময় বোঝানোর জন্য আমি বলেছিলাম, ঠিক আছে। আসলে এটা অ্যাকশন রিয়েকশন। কারণ ব্যালেন্স ফোর্স মানে হলো এমন ফোর্স যেটা একটা অবজেক্টের উপর কাজ করে। আজকে যদি তুমি এদিকে টানতে, তোমার বান্ধবী বা বন্ধু এদিকে টানতো, তাহলে দুজনই ফোর্স কার উপর লাগাচ্ছ? একটা অবজেক্টের উপর। এবং তোমাদের দুজনের ফোর্স যদি সমান হয়, তখন আমরা তোমাদের দুজনের ফোর্সকে বলবো ব্যালেন্স ফোর্স। যখন ফোর্সেস অ্যাক্টিং অন এ সিঙ্গেল অবজেক্ট, কিন্তু এখানে সিঙ্গেল অবজেক্টের উপর কাজ করছে না। এখানে বইটা কাকে ফোর্স দিচ্ছে? টেবলকে। টেবিল কাকে ফোর্স দিচ্ছে? টোটালি বোথ আর ডিফারেন্ট থিং। এখানে আমি কাকে ফোর্স দিলাম? ওয়ালকে অ্যাকশন দিলাম, ওয়াল আমাকে কি দিল? রিয়েকশন। তাহলে দুটো আলাদা অবজেক্টের মধ্যে কাজ করছে, এখানে ক্যান্সেল আউট হয় না কিন্তু অ্যাকশন রিয়েকশন, ঠিক আছে। এরকম মনে করবে না যে অ্যাকশন এদিকে দিচ্ছে রিয়েকশন এদিকে দিচ্ছে, তাহলে প্লাস মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যাবে। আমরা দেখেছিলাম ওইটার মধ্যে, কিন্তু এখন এটা হচ্ছে হবে না। এটা তখনই হবে ব্যালেন্স ফোর্সের ক্ষেত্রে। তুমি এদিকে 20 নিউটন দিচ্ছ,
তোমার ফ্রেন্ড এদিকে 10 নিউটন দিচ্ছে, তাহলে নেট ফোর্স কোন দিকে হবে? ওই দিকে হবে, কারণ 20 - 10 করে। কারণ কেন? একটা অবজেক্টের উপর কাজ করছে, এখানে একটার উপর না, দুটোর উপর। টু ডিফারেন্ট অবজেক্ট আর ওয়ার্কিং ইচ আদার। তাহলে এই জিনিসটার উত্তর কোথায় লুকিয়ে আছে? আমি এখানে ফোর্স দিচ্ছি, আমি কেন ফোর্সটা পাচ্ছি না? আসলে আমি পাচ্ছি, কিন্তু এটা তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা ফিল করতে পারছো না। তাহলে এটা ফিল করার জন্য আমাদের কি করতে হবে বলো তো? আমার একটা স্কেট বোর্ডের উপর দাঁড়াতে হবে। স্কেট বোর্ডের উপর আজকে যদি আমি একটা স্কেট বোর্ডের উপর দাঁড়িয়ে যদি এরকম ধাক্কা দিয়ে কি হবে বলো তো? রিয়েকশন। তাহলে কেন যাচ্ছি না? ডিউ টু ফ্রিকশন। ফ্রিকশনের জন্য আমার পা আটকে রয়েছে এখানে, দিচ্ছে কিন্তু ও আমাকে রিয়েকশন, বাট উই আর নট এবল টু আইডেন্টিফাই দ্যাট রিয়েকশন। কি করে আইডেন্টিফাই করতে পারবো? একটু যদি সারাউন্ডিংটা চেঞ্জ করি। আমি জাস্ট একটা স্কেট বোর্ডের উপর দাঁড়িয়ে যদি এরকম ধাক্কা দিই একটা ওয়ালকে, রিজিড বডিকে, তাহলে দিলাম ফোর্স কাকে? ওয়ালকে। আমি কোথায় যাচ্ছি? পেছন দিকে। কেন? বিকজ ওয়াল ইজ অলসো গিভিং মি দ্য রিয়েকশন। বুঝতে পারছো তাহলে কি করে অ্যাকশন রিয়েকশন এক্সিস্ট করছে? দে অলওয়েজ এক্সিস্ট অন দ্য ডিফারেন্ট বডিজ। ঠিক আছে? এবং সেটা কি হবে? একদম ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে কিন্তু। ঠিক আছে? একটা একটা ক্যান্সেল হবে না। এই জিনিসটা ভালো করে মাথাতে ঢুকিয়ে রাখো। ওই যে বইয়ের এক্সাম্পলটা, বই টেবলকে দিচ্ছে অ্যাকশন, টেবল ঘুরিয়ে বইকে দিচ্ছে রিয়েকশন। বুঝতে পেরেছো? তো এই দুটো অ্যাকশন রিয়েকশন ইকুয়াল, তার জন্যই বইটা এখানে স্টেবল আছে। এটাকে বলি আমরা ইকুইলিব্রিয়াম পজিশন, যেখানে মুভমেন্ট হয় না আর কি। ওই যে ব্যালেন্স ফোর্স যেটাকে, এটাই ইকুইলিব্রিয়াম। মানে আজকে যদি মনে করো টেবিলের ফোর্সটা বেশি হতো, তাহলে কি হতো? বইটা উপরে উঠে যেত না? ইনকেস বলছি, ইনকেস না হচ্ছে না তো, সেটার জন্যই তো এটা হচ্ছে না। তাহলে অ্যাকশন অ্যান্ড রিয়েকশন আর হোয়াট? ইকুয়াল অ্যান্ড অপোজিট, বাট দে নেভার ক্যান্সেল ইচ আদার। এটা মাথাতে রাখবে, ক্যান্সেল করতে পারে না কিন্তু। ঠিক আছে? ক্যান্সেল কখনোই করতে পারবে না। আমরা যখন হাঁটি, ঠিক আছে, আমরা যখন ওয়াক করি, তখন আমরা ফোর্স কি করে দিই মাটিকে? স্ট্রেট ফোর্স দিই নাকি? আমরা কি এরকম এরকম হাঁটি নাকি? কিরকম হাঁটি? একটু স্লাইডিং ফোর্স দিই না? তাহলে ফোর্সটা কিরকম দিই দেখো তো? ওই যে এখানে নেট ফোর্স বাই ইউ, তাহলে আমরা ফোর্সটা হালকা একটু পেছন দিকে দিই না? এরকম করে দিই না পেছন দিকে? তাহলে এদিকে যখন আমরা ফোর্স দেব, আমরা ঘুরিয়ে এদিকে রিয়েকশন পাবো। এবং তোমরা বড় ক্লাসে উঠলে এই জিনিসগুলো জানবে যে এদিকে যদি ফোর্স পড়ে, এটার এদিকে একটা কম্পোনেন্ট কাজ করে, এদিকে আরেকটা কম্পোনেন্ট কাজ করে। যেহেতু ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি না, এটাকে ভাগ করা যায়, এক্স এক্সিসে ভাগ করা যায়, ওয়াই এক্সিসে ভাগ করা যায় ফোর্সকে। এলিমেন্টের জিনিস এগুলো। ঠিক আছে? তো একটু জাস্ট মাথাতে এটা রাখো যে তুমি মাটিকে ফোর্স দিচ্ছ, মাটি ঘুরিয়ে তোমাকে ফোর্স দিচ্ছে, অ্যাকশন আর ওইখানে রিয়েকশন হচ্ছে, আর ওই রিয়েকশনেরই একটা কম্পোনেন্ট সামনের দিকে কাজ করছে, তাই তুমি সামনে হেঁটে যেতে পারছো। বাস অতটুকু মাথাতে রাখো। তাহলে আমাদের হাঁটার যে কারণ, দিস ইজ অলসো নিউটনস থার্ড ল অফ মোশন। নেক্সট, সুইমিং এর। ঠিক আছে? আমরা যখন সুইম করি, জলকে কি করি? কি করি? পেছন দিকে ধাক্কা দেই, আর এই যে জলকে আমরা পেছন দিকে ধাক্কা দিলাম, আর আমাদের বডি সামনের দিকে যায়। দিস ইজ অলসো নিউটনস থার্ড ল অফ মোশন। ওই যে পাখির কথাটা বলেছো, পাখিরও সেম। পাখি কি করে? বাতাসকে, হাওয়াকে পেছন দিকে ধাক্কা দেয়, আর হাওয়া কি করে? পাখিকে সামনের দিকে ধাক্কা দেয়। আমরা ওইখানেও কি করছি? কাকে ধাক্কা দিচ্ছি? জলকে। সুইমিং এর সময় কাকে ধাক্কা দিচ্ছি? জলকে। আর জল তোমাকে কি করছে? সামনের দিকে। তাহলে দুটো আলাদা আলাদা অবজেক্টের উপর কিন্তু ফোর্স পড়ছে, একটার উপর না। যদি একটার উপর হতো তাহলে ক্যান্সেল হয়ে যেত, তুমি এরকম এরকম করতে, তুমি এক জায়গাতেই ফিক্সড হয়ে যেতে। তো ফিক্স থাকছো না তো। ঠিক আছে? ওই যে এগুলা দেখেছো ইয়ের মধ্যে, টি গার্ডেনের মধ্যে, ওই যে স্প্রিংকলার সিস্টেমে জল পড়ে যে, দেখোনি কেউ কখনো? তো এটা স্টেডিয়ামের মধ্যেও থাকে। ঠিক আছে? তো এটা দেখো এরকম থাকে, জাস্ট নজল এরকম, এটার মধ্যে কোনো ধরনের মোটর ওটর থাকে না, জাস্ট এটার মধ্যে স্পিডে জল বেরোয়, আর এটার মধ্যে স্পিডে জল বেরোয়। তো যেহেতু এদিকে জল বেরোয়, এটার মোশনটা কোন দিকে হবে? এদিকে হবে। এদিকে জল বেরোচ্ছে, মোশনটা এদিকে হবে। তাহলে এটা যখন এই দুটো জায়গা দিয়ে স্পিডে জল বেরোবে, এটা এরকম খুব স্পিডে ঘোরা শুরু হবে, আর জলটা চারিদিকে ছিত্রিয়ে পড়বে আর কি। ঠিক আছে? তো দিস ইজ অলসো নিউটনস থার্ড ল অফ মোশন। অ্যাকশন কোথা থেকে পড়ছে? এদিকে পড়ছে অ্যাকশন, আর রিয়েকশন উল্টা দিকে পড়ছে। রকেটের মোশন, নিউটনস থার্ড ল অফ মোশন। রকেট কি করে মোশন হয়? নিচের দিকে থ্রাস্ট দেয়, ওই যে হিউজ অ্যামাউন্ট অফ দেখা যায় যে আগুন জ্বলছে, এটা কি দিচ্ছে? অ্যাকশন। আর এটার জন্য রকেট উপর দিকে যাচ্ছে, রিয়েকশন। ঠিক আছে? যখন 11-এ উঠবে দেখবে এই রকেটের অ্যাকশন রিয়েকশন নিউটন থার্ড ল ইউজ করে কত জিনিস এখানে ডিসকভার করা যায়। কি দেখতে আসলাই? আচ্ছা, ফায়ারিং এ গান, এটা খুব ইম্পর্টেন্ট। এটা ওই আর্মির ট্রেনিং এর মধ্যে বা পুলিশ যারা হয় তাদের ট্রেনিং এর মধ্যে এই জিনিসটা শেখানো হয়,
যে যখন ফায়ারিং করা হয়, শুনো শুনো শুনো, হাসবে পরে, যখন ফায়ারিং করা হয় তখন সবসময় বন্দুকটাকে কাঁধের এই জায়গাতে লাগিয়ে ফায়ারিংটা করতে হয়। যদি তুমি ওই রকম না করো, যদি বন্দুকটাকে ওই রকম ধরে করো, কি হবে বলো তো? বন্দুক থেকে যখন গুলিটা বেরোবে সেটা কি অ্যাকশন, আর রিয়াকশনে বন্দুকটা কি হবে, পেছন দিকে এসে তোমাকে এখানে হার্ট করবে, এটা পুরো ভেঙে দিতে পারে। ইট ক্যান ব্রেক ইউর আর্মস অলসো। বুঝতে পেরেছো তো? এটাকে টাইট করে এখানে ধরে নিতে হয়, এই যে এরকম করে টাইট করে ধরে নিতে হয়। ওই যে অ্যাকশন দিচ্ছে দেখো, রিয়াকশনটা পুরো হাতের মধ্যে ফোর্সটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ও ব্যথা পাচ্ছে না। এটা যখন সাডেন জুড়ে এসে এরকম লাগবে, হাত ভেঙেও যেতে পারে। রাইফেল যে ইউজ করতে হয় ওইভাবে ইউজ করতে হয়, ঠিক আছে? সেম ওই যে জেট ইঞ্জিনগুলো, ঠিক আছে, এই যে এটা দেখো, জেট প্লেনগুলো বা ফাইটার জেটগুলো কি করে মোশন করে, সেম ভাবে সবগুলো একসাথে চালিয়ে দিই, দেখে নাও একবারে। ঠিক আছে, একবারে চলে না? এই চলে তো, কি করে চলে না, এই চলতেছে। ঠিক আছে, এই যে এই প্লেনটা কি করে মুভ করছে দেখো, এটার যে ওই প্রপলশন গুলো নিচের দিকে, তো নিচের দিকে ফোর্স দিচ্ছে, সে সোজা উপর দিকে হচ্ছে। সেটা কি করে মোশন করছে, সেটা ফোর্সটা এই পেছন দিকে দেয়, আর তার মানে ইঞ্জিনটা সামনের দিকে যায়। এবং এটার ক্ষেত্রেও সেম হবে। ঠিক আছে, ওই যে নিচের দিকে থ্রাস্ট দিচ্ছে, বুঝেছো? এটা কোন জায়গাতে দেখা যায়, এখানে ভালো করে দেখা যায়, জলের মধ্যে। এই যে জলের মধ্যে দেখো, কোন জায়গাতে জলটা কই, এই যে এই যে এই যে এই যে দেখো, জলের জলের মধ্যে ভালো করে মানে বোঝা যাচ্ছে আর কি জিনিসটা। ঠিক আছে, এই যে এটা এরকম রাখি। ঠিক আছে, দেখো জিনিসটা দেখো, এই যে এই জেট প্লেনটা কি করে মুভ করছে, ও পেছন দিকে কন্টিনিউয়াস থ্রাস্ট দিচ্ছে, এত থ্রাস্ট দিচ্ছে যে ওর মানে গাড়িটা সামনের দিকে যেতে বাধ্য হচ্ছে আর কি। ঠিক আছে, ওই যে রকেটের ওই জায়গাটা, এটা এখন তো দেখা যায়, এই যে এই যে জিনিসটা দেখছো, এটা কি হচ্ছে, নিচের দিকে কি দিচ্ছে, থ্রাস্ট। এটাকেই থ্রাস্ট বলি বা ফোর্স বলি আমরা, ঠিক আছে? তো ফোর্স নিচের দিকে দিচ্ছে, তার জন্য সে মানে লেভিটেট করছে আর কি, ভাসছে বলা যায়, ঠিক আছে, বা আপলিফট হচ্ছে তার বডি। ঠিক আছে, দিজ আর অল এক্সাম্পলস অফ নিউটনস থার্ড ল মোশন। ওই যে এটার মধ্যে দেখো, বোর্ড থেকে যখন নামে, তোমরা বোটিং করেছো কেউ? হ্যাঁ, বোট থেকে নামার সময় দেখেছো কি হয়? বোট থেকে যখন পারে ওঠে কি হয়, বোটের মধ্যে যখন পাড়া দিই বোট কি হয়, পেছনে চলে যায়। তো যে কেয়ারটেকার থাকে উনি কি করেন, টাইট করে বোটটাকে ধরে রাখেন। তো তুমি ফোর্স দিচ্ছ কাকে, তুমি বোটকে ফোর্স দিচ্ছ না। তো যদি বোটটা স্টেবল থাকে, আজকে মনে করো বোটটা এখানে, কথা না, কথা না, কথা না, আজকে মনে করো বোটটা যদি এখানে স্টেবল থাকতো, তাহলে তুমি ফোর্স দিলে বোটে তোমাকে ঘুরিয়ে ফোর্স দিত, সেই ফোর্সটা দিয়ে তুমি পারে আসতে। ঠিক আছে, মানে ওই ব্যাংকের মধ্যে আসতে। কিন্তু এখানে হচ্ছে কি, তুমি যখন ফোর্সটা দিচ্ছ, সে ওই ফোর্সটা নিয়ে পেছনে চলে যাচ্ছে। তার জন্যই প্রবলেমটা হয় আমাদের সাথে, আমরা যখন এরকম করে পাড়া দিই তখন কি হয়ে যায়, পা দুই দিকে এরকম হয়ে যায়। ঠিক আছে, পা দুই দিকে এরকম হয়ে যায় না? কেন হচ্ছে জিনিসটা? কারণ বোর্ডটা মানে ইয়েতে না আর কি, রিজিড বডিতে না, রিজিড জায়গাতে না আর কি, ওইটা ওয়াটার তো, তো ওয়াটার তো মুভ করে, তো সঙ্গে সঙ্গে তুমি যখন ফোর্স দিলে বোর্ডটা পেছনে চলে যাচ্ছে। যদি তার জন্যই ওই কেয়ারটেকার যে থাকেন উনি টাইট করে বোর্ডটাকে ধরে রাখেন, যাতে তুমি পাড়া দিয়ে উঠতে পারো। তাহলে তুমি ফোর্স দিলে বোর্ডকে, বোর্ড তোমাকে ঘুরিয়ে তখনই ফোর্স দিতে পারবে যদি বোর্ডটা রিজিড থাকে, দাঁড়িয়ে যদি থাকে। আর তুমি ফোর্স দিলে যদি বোর্ড চলে যায় পেছন থেকে, তাহলে বোর্ড তোমাকে ঘুরিয়ে ফোর্সটা দিতে পারবে না। এই ছোট্ট জিনিসটাই আমরা ইউজ করি। ওই যে আমি একটু আগে বলেছিলাম, উপর থেকে আমরা যখন জাম্প করি, কেন আমরা ওই শক্ত জায়গার মধ্যে ব্যথা পাই আর নরম জায়গার মধ্যে ব্যথা পাই না। কি হচ্ছে এখানে দেখো, তুমি যখন শক্ত জায়গার মধ্যে এসে জাম্প করে পড়ছো, তখন তুমি অ্যাকশনটা কাকে দিচ্ছ, মাটিকে। অবভিয়াসলি মাটিকে দিচ্ছ অ্যাকশন। মাটি তোমাকে ঘুরিয়ে কি দিচ্ছে, রিঅ্যাকশন। ওইটাই আমরা পেয়ে হাত পা আমাদের ভেঙে যায়। তো আজকে যদি তুমি স্পঞ্জের উপর জাম্প করো, তাহলে তুমি স্পঞ্জের উপর যখন জাম্প করবে, স্পঞ্জকে তুমি কি দিবে, অ্যাকশন। ওইটা সে ইউজ করে স্কুইজ হয়ে যাবে, সে তোমাকে ঘুরিয়ে রিঅ্যাকশন ততটা অ্যামাউন্টে দিতে পারবে না। তুমি মনে করো 10 নিউটন দিলে তুমি স্পঞ্জকে, স্পঞ্জ এটা 2 নিউটন খেয়ে নেবে, নিচে তুমি চলে যাবে না, তো 8 নিউটন তোমাকে দেবে, কম দেবে। কিন্তু রিজিড জায়গার মধ্যে কি হবে, 10 নিউটন দেও অ্যাকশন, ঘুরাইয়া তুমি 10 নিউটনই পাইবে। বুঝতে পারতেছো জিনিসটা? ওইটাই আমি বলেছি যে থার্ড লোর মধ্যে এটা আরো ভালো করে বোঝা যায়। হ্যাঁ, বেলুনেরটাও। হুম, ওই যে নিচে চলে গেল, রিজিড না দেখা। ঠিক আছে, সে টাইম লাগাই দিল।
রিজিটের মধ্যে থার্ড ল কাজ করব। ঠিক আছে, যদি সে নিজে নিজে স্কুইজ হয়ে যায়, সে যদি ফোর্সটা মানে নিতে যদি টাইমটা বেশি লাগাই দেয়, তাহলে আমি যে অ্যাকশন দিছি আমি ঘুরাইয়া ওই রিয়াকশন আমি পাইতাম না। ঠিক আছে, আমরা পাবো না ওই রিয়াকশন করিয়ে। বুঝতে পারতেছো জিনিসটা? মোমেন্টাম। ঠিক আছে, 15 মিনিটস আরও আছে, কত দেখো তাড়াতাড়ি করাইতেছি জিনিসটা, অসুবিধা হইতেছে না তোমাদের জিনিসটা মানে এত বেশি তাড়াতাড়ি যে করতেছি? আশা করি হওয়ার কথা না, একদম সিম্পল সিম্পল জিনিস তো, এটি আসলে দুইটা ক্লাস করাইলে না বোরিং লাগবে। আমি যদি আজকে সেকেন্ড লো একটা ক্লাস করতাম, থার্ড লো একটা ক্লাস করতাম, কি করলাম না কোনো। তো লাস্ট ইয়ার এরকম করছিলাম, সেকেন্ড লোর একটা ক্লাস, থার্ড লোর একটা ক্লাস, তো এই বছর একসাথে করে নিছি আর কি, কারণ জিনিস নাই এটার মধ্যে, বলারই কিছু নাই, তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, না বুঝলে তো ঠিক আছে, অসুবিধা নাই, আমি আবার দেখাই দেবো। এখন হইতেছে কনজারভেশন অফ মোমেন্টাম, এটাই আমাদের লাস্ট টপিক। তো কনজারভেশন অফ মোমেন্টামটা একদম সিম্পলভাবে যদি বোঝাতে হয়, তাহলে আমি এটাই বলবো যে যদি দুটো বডি কোলাইড করে, কনজারভেশন অফ মোমেন্টাম মানে হলো কলিশন হওয়া, এখানে মানে ধাক্কা লাগা। যদি দুটো বডি এসে ধাক্কা লাগে, তাহলে এই সিম্পল জিনিসটা মাথার মধ্যে আসছে নাকি তোমাদের? একটু ভেবে দেখো তো, যে যদি একটা ট্রেন আর একটা অটো যদি ধাক্কা লাগে, তাহলে আফটার কলিশন কি হতে পারে? হ্যাঁ, অটো ভাঙতে পারে, আর কি হইতে পারে? হুম, ফিসে যাইতে পারে, অটো উড়িয়া যাইতে পারে, যাইতে পারে উড়িয়া যাইতে পারে। ঠিক আছে, হ্যাঁ, স্পিডে দূরে যাইতে পারে। তার মানে আমরা কি বুঝতেছি? যার মাস বেশি সে থামবো, বা তার ভেলোসিটি কি হইব? কম হইব। ঠিক আছে, আর যার মাস কম সে উড়িয়া যাইব গিয়া। তার মানে যদি একটা ট্রাক, শুনো এই খুব ইম্পর্টেন্ট এটা, যদি একটা ট্রাক মনে করো 10 মিটার পার সেকেন্ড স্পিডে আসে, আর একটা অটো যদি 2 মিটার পার সেকেন্ডে আসে, আফটার কলিশন দেখা যাবে ট্রেনটা 2 মিটার হয়ে গেছে আস্তে আস্তে, আর ট্রেন ইয়েটা অটোটা 10 মিটারে চলে গেছে। মানে যে লাইটার তার ভেলোসিটি কি হয়? বেড়ে যাবে। এটা সিম্পল, এটা নর্মাল লজিকে আমাদের বলছে। বুঝতে পারছো? যে যে লাইটার হবে, যে হালকা হবে সে উড়ে চলে যাবে, আর যে হেভিয়ার হবে সে দাঁড়িয়ে থাকবে বা তার ভেলোসিটিটা একটু কমে যাবে। তো কনজারভেশন অফ মোমেন্টাম কি বলছে? কনজারভেশন অফ মোমেন্টাম বলছে যে বিফোর কলিশন, কলিশনের আগে যে মোমেন্টামটা, ট্রেনের মোমেন্টাম কত? মনে করো আমরা ধরে নেই যে ট্রেনের মাস হলো m1, ঠিক আছে, আর ট্রেনের ভেলোসিটি হলো u1, তাহলে ট্রেনের মোমেন্টাম কত আসবে? m1u1। অটো, অটোর মনে করো মাস m2, আর অটোর ইনিশিয়াল ভেলোসিটি হলো u2, তাহলে অটোর মোমেন্টাম কত আসবে? u2। তাহলে টোটাল মোমেন্টাম কত হবে? m1u1 প্লাস m2u2। তো কনজারভেশন অফ মোমেন্টাম বলছে যে কলিশনের আগে যে মোমেন্টামটা থাকবে, টোটাল মোমেন্টাম দুইটা সিস্টেমের, আফটার কলিশনও মোমেন্টামটা সেম হবে, জাস্ট ভেলোসিটিগুলো সোয়াপ হয়ে যাবে, এরকমভাবে সোয়াপ হবে আর কি। ঠিক আছে, তাহলে আফটার কলিশন কত হবে জিনিসটা? m1v1 হয়ে যাবে, প্লাস কত? m2v2 হয়ে যাবে, এরকম আর কি বিষয়টা। বোঝা গেছে? নিউমারিক্যালি বলবো জিনিসটা, একটু নিউমারিক্যালি বলি, নাম্বারে বলি দেখো। মনে করো একটা একটা গাড়ি আছে যার মাস হলো 1000 কেজি। ঠিক আছে, সে যাচ্ছে মোমেন্টাম মনে করো 10 মিটার পার সেকেন্ড। হুম, তার সাথে আরেকটা অটো আছে যার মাস হলো 500 কেজি, সে যাচ্ছে একটা মোমেন্টামে 2 মিটার পার সেকেন্ড। তাহলে টোটাল মোমেন্টাম এখানে কত আসবে? 10,000 প্লাস 1000, 11,000। ঠিক আছে না? 11,000 কেজি মিটার পার সেকেন্ড। এখন কনজারভেশন অফ মোমেন্টাম কি বলছে? কলিশনের আগে এই মোমেন্টাম রইল, আফটার কলিশন কি হবে? চেঞ্জ হবে না মোমেন্টাম। চেঞ্জটা কিরকম হবে? এটা মনে করো 1000, এটা তো মাস তো সেমই থাকবে, কিন্তু ভেলোসিটিটা চেঞ্জ হবে। আচ্ছা, ভেলোসিটিটা আমি পরে লিখছি, 500 এখন এটার ভেলোসিটি তো বাড়বে না, অটোর ভেলোসিটি বাড়বে। কত দিয়ে দেবো অটোর ভেলোসিটি? মনে করো 10 দিয়ে দিই, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে মোমেন্টাম কত আসলো? কত আসলো? 5,000। তাহলে এখানে কত দেখাচ্ছে? 11,000। তাহলে এখানে কত মাল্টিপ্লাই করলে 11,000 হবে? মানে 5,000 তো দেখা যাচ্ছে, তাহলে এখানে আরো কত আসার কথা? 6,000। তাহলে এখানে কত হবে? 6 মিটার পার সেকেন্ড। মানে জিনিসটা ভেলোসিটিগুলো ওরা নিজেদের মধ্যে এমনভাবে অ্যাডজাস্ট হবে যে আফটার কোলেশনও আমাদের মোমেন্টামটা কত থাকবে? 11,000 কেজি মিটার পার সেকেন্ড। দিস ইজ কনজারভেশন অফ মোমেন্টাম, সিম্পল। কোনো ডাউট আছে এটার মধ্যে? আবার বলি জিনিসটা, ট্রাক,
1000 কেজির ট্রাক 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, সে কলিশন করলো 500 কেজির একটা অটোর সাথে, যে 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, টোটাল মোমেন্টাম 11,000 কেজি মিটার পার সেকেন্ড। আফটার কলিশন কি হবে, ট্রাকের স্পিডটা কমে যাবে আর অটোর স্পিডটা বেড়ে যাবে, কিন্তু এমনভাবে বাড়বে কমবে যেন টোটালটা সেমই থাকবে, মাল্টিপ্লাই হয়ে। ঠিক আছে, তাহলে এটাকেই আমরা কি বলবো, m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু কি হবে, m1v1 প্লাস m2v2। বুঝা গেছে? ক্লিয়ার? দিস ইজ নোন এজ কনজারভেশন অফ মোমেন্টাম। সোজা লাগলো তো জিনিসটা? কনজারভেশন মোমেন্টাম সবসময় সেম হবে বলছে, সবসময় সেম হয়, লিখতে হবে না, সব আছে তো ম্যাটেরিয়ালে। when two bodies act upon one another, একটা একে অপরের সাথে যখন অ্যাক্ট করে মানে কলিশন হয়, their total momentum remains constant provided no external force are acting। এই জিনিসটা মাথাতে রাখতে হবে। এটা তখনই হবে যখন এক্সটার্নাল কোনো ফোর্স এখানে অ্যাক্ট হবে না। মনে করো আজকে একটা অটো আর একটা ওই যে ট্রেন বললাম এসে কোলাইড করছে, মাঝখানে একটা ট্রাক এসে যদি বাড়ি মেরে দেয় তখন হবে না। এক্সটার্নাল কোনো ফোর্স যেন এখানে আর না থাকে, যদি ওদের দুজনেরই যদি ফোর্স থাকে তাহলে এটা হবে। এই কনজারভেশন অফ মোমেন্টামের অনেক এক্সাম্পলস আমরা আমাদের আশেপাশে দেখি, কিন্তু আমরা এগুলোকে রিলেট করতে পারি না। যখন আমরা ক্যারাম বোর্ড খেলি যখন দেখো কি হয়, ক্যারাম বোর্ড যখন খেলি তখন ক্যারাম বোর্ডের মধ্যে যখন আমরা স্ট্রাইকারটা দিয়ে মারি তখন কি হয় ঘটনাটা, স্ট্রাইকার দিয়ে যখন গুটির মধ্যে মারি তখন মারার পরে স্ট্রাইকারটা যায় গিয়ে গুটির মধ্যে যখন হিট করে স্ট্রাইকার থেমে যায় আর গুটিটা চলে যায়। সেই মতো কনজারভেশন অফ মোমেন্টাম। তাহলে ওইখানে মোমেন্টাম কি ছিল, আগে গুটি থেমেছিল, স্ট্রাইকার মোশনে ছিল, আফটার কলিশন কি হয়, স্ট্রাইকার থেমে যায়, গুটি হাই স্পিডে চলে যায়। তাহলে বিফোর কলিশন মোমেন্টাম, আফটার কলিশন মোমেন্টাম রিমেন সেম। বোঝা যাচ্ছে জিনিসগুলো না? ফিল হচ্ছে না? দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল এক্সাম্পল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। ঠিক আছে, আমরা এভরিডে আমরা গুটি আরো বেশি স্পিডে যাবে, কারণ গুটির তো মাস কম, নাহলে তো ইকুয়াল ইনটু করলে সেম আসবে না আনসার। বুঝতে পারছো জিনিসটা? যেটার মাস কম সে তো ভেলোসিটি বেশিতে যেতে হবে, নাহলে ইনটু করলে তো আনসার সেম আসবে না মাল্টিপ্লাই করলে। স্ট্রাইকার মনে করো 2 মিটার পার সেকেন্ডে গেছে, কিন্তু স্ট্রাইকারের তো মাস বেশি, তাহলে ইনটু করলে তো বেশি আসছে। আর যখন কথা না, আর যখন গুটিটা যখন যাবে তখন গুটিটা বেশি স্পিডে যাবে। বুঝতে পারছো জিনিসটা? তার জন্য মানে ক্যারাম বোর্ড এখানে কে কে খেলো দেখি হাত তুলো তো, ভালোভাবে কে খেলো, আমার লোকে কে খেলতে পারবে? একজন, দুইজন, তিনজন, চারজন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একদিন একটা ক্যারাম বোর্ডের ম্যাচ আমরা একটা ফেলাইব, ঠিক আছে? তো এটার মধ্যে গুটি মারার সময় দেখবা কি কয়, যে যখন গুটিটা খুব মানে কাছে থাকে, পকেটের খুব কাছে থাকে, তখন বলে যে আস্তে মারার জন্য, এত আস্তে যে জাস্ট গিয়ে টাচ করুক, টাচ করলেই দেখা যায় গুটির স্পিড অনেক বেড়ে যায়। বুঝতে পারছো? কারণ গুটিটা তো মাস কম, তো স্ট্রাইকারের মাস বেশি তো। বুঝতে পেরেছো জিনিসটা? তো দিস ইজ ক্লিয়ার নি জিনিসটা? দিস ইজ নোন এজ কনজারভেশন অফ মোমেন্টাম। ইজি লেগেছে জিনিসটা? আচ্ছা, ঠান্ডা লাগছে নাকি? আমার তো গরম লাগে, আমার তো একদম লাগে না। আচ্ছা আচ্ছা, তো দেখো, এক্সপ্লেইন সাম অ্যাপ্লিকেশনস অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এখন এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা টার্ম, মানে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যেটা হলো রিকয়েল অফ এ গান। রিকয়েল অফ এ গানই হলো ওই যে গানটা পেছনে যাওয়া, এটাকেই আমরা বলি রিকয়েল অফ এ গান। ওই যে গান যে পেছনে যায় এই ঘটনাটার নামই হলো রিকয়েল অফ এ গান। বোঝা গেছে? এখন আমরা কি করলাম, এই গানের মধ্যে দুটো জিনিস আছে না, একটা হলো বুলেট আর এই হলো গান, ঠিক আছে? তো সামনের দিকে কে যায়? বুলেটটা যায়, তাহলে বুলেটের মাস এম, বুলেটটা কি ভেলোসিটিতে যাচ্ছে? ভি ভেলোসিটিতে। আর গানটা কি হয়, পেছন দিকে আরেকটা ভেলোসিটিতে যায়, কারণ যেহেতু ওই অ্যাকশন রিয়েকশন আমরা দেখেছি, তাহলে অ্যাকশনের দিকে হচ্ছে, রিয়েকশন ওইদিকে হবে, তাহলে রিয়েকশনের ভেলোসিটিটা ক্যাপিটাল ভি লিখে নেই, আর গানের মাসটা কি হবে, ক্যাপিটাল এম। এখন কি বলছে কনজারভেশন অফ মোমেন্টাম, বিফোর কলিশন মোমেন্টাম ইকুয়ালস টু আফটার কলিশন। তাহলে কলিশনের আগে মোমেন্টাম কত? জিরো না, কারণ গানও থামা অবস্থায় আর আমার বুলেটটাও থামা অবস্থায়, তাহলে বিফোর কলিশন মোমেন্টাম কত? জিরো। ইকুয়ালস টু আফটার কলিশন মোমেন্টাম কত হবে? এম ভি প্লাস এম ভি, এটাই হবে।
আফটার কলিশন কে কে পেছনে গেল, এটা গেল গান পেছনে আর এটা গেল গুল্লিটা সামনে। তাহলে বিফোর কলিশন মোমেন্টাম জিরো, আফটার কলিশন মোমেন্টাম সেম হবে। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি বলো তো, এম ভি বা মাইনাস এম ভি লিখে নেই, মাইনাস এম ভি ইকুয়ালস টু কি লেখা যায়, এম ভি। ঠিক আছে, এখান থেকে ভি ইকুয়ালস টু কি লেখা যায়, এম ভি বাই এম, আর মাইনাসটা সামনে এখানে দিয়ে দাও। তাহলে এই যে ভেলোসিটিটা আসলো, এটা কি আসলো, কার ভেলোসিটি, ক্যাপিটাল ভিটা দিয়ে আসলো, কার ভেলোসিটি আসলো, হ্যাঁ গানের। তাহলে এই নেগেটিভ সাইনটা কি বোঝাচ্ছে, গানটা কোন দিকে যাচ্ছে, পেছন দিকে যাচ্ছে। তাহলে গানের ভেলোসিটিও তুমি বের করে নিতে পারবে। প্রশ্নতে যদি বন্দুকের গুলির যদি মাস দেয়, গুলির ভেলোসিটি দেয় আর বন্দুকের মাস দেয়, তাহলে গানটা কি স্পিডে পেছন দিকে যাবে তুমি ওইটা বের করে নিতে পারবে। হাউ উই হ্যাভ ফাইন্ড দিস, বাই কনজারভেশন অফ মোমেন্টাম। বিফোর কলিশন জিরো, আফটার কলিশনও জিরো হবে, ওই কনজারভেশন মোমেন্টাম ইকুয়াল করে করেছি। বিফোর কলিশন বুঝতে পারছো তো জিনিসটা, কারণ বিফোর কলিশন মানে কি, যখন স্টেবল কন্ডিশনে আছে, বন্দুকের আমি ট্রিগার দাবাইনি, ট্রিগার নর্মাল আছে, যখন সিম্পল পজিশনে আছে তখন গুলিটাও ভেতরে আছে, গুলির ভেলোসিটিও জিরো আর বন্দুকের ভেলোসিটি জিরো, তার জন্য বিফোর কলিশন জিরো। আর আফটার কলিশন গুলি সামনের দিকে যাবে ভি ভেলোসিটিতে, বন্দুক পেছনের দিকে যাবে ক্যাপিটাল ভি ভেলোসিটিতে। তাহলে আফটার মোমেন্টাম কি, আফটার কলিশন কি হবে, টোটালটা সেম হওয়ার কথা। তাহলে এটা বসানোর পর আমরা পেয়েছি যে ভেলোসিটি ইকুয়ালস টু এম ভি বাই এম। বোঝা গেছে জিনিসটা? তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে আমাদের ওই রিকয়েল অফ গান বের করতে, মানে গানের পেছন দিকের যে ভেলোসিটিটা, গান পেছন দিকে যে যাবে কি ভেলোসিটিতে যাবে, এই ফর্মুলা ইউজ করে আমরা করব। ক্লিয়ার নাকি বিষয়টা? মোটামুটি শেষ ওইটাই, এখন সব হলো অ্যাপ্লিকেশনস অফ কনজারভেশন অফ মোমেন্টাম, ওই সেম জিনিস। থার্ড ল, মানে থার্ড ল আর কনজারভেশন অফ মোমেন্টাম কিন্তু সেম জিনিস, কোনো ধরনের কোনো ডিফারেন্স নেই। থার্ড লোর মধ্যে কি বলছে, অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট রিয়াকশন। ঠিক আছে, আর ওইখানেও অ্যাকশন করলে মানে বিফোর কলিশন আমরা ধরবো একটা আর আফটার কলিশন ধরবো আরেকটা। বোঝা গেছে জিনিসটা? এবং দুটো কি হচ্ছে সবসময় সিমিলার হচ্ছে। বোঝা গেছে জিনিসটা? এগুলো সব এক্সাম্পলস। ওয়েন এ ম্যান জাম্পস আউট অফ এ বোট টু দ্য শোর, দ্য বোট স্লাইডলি মুভস আওয়ে ফ্রম দ্য শোর। ওই যে বোটটা হালকা পেছন দিকে চলে যায়, কি হচ্ছে এটা, বিফোর কলিশন আফটার কলিশন, মোমেন্টাম কনজার্ভ। ঠিক আছে, বিফোর কলিশন কি হচ্ছে, সেম থাকছে। বিফোর কলিশন মানে কি, ম্যানটা যখন বোটের উপর আছে, ঠিক আছে, ম্যান যখন বোটের উপর দাঁড়িয়ে আছে, এই ম্যানটা যখন বোটের উপর দাঁড়িয়ে আছে তখন মোমেন্টাম কত, টোটাল জিরো। আফটার কলিশন কি হচ্ছে, আফটার কলিশন মানে কি, একটা ঘটনা আর কি, একটা ঘটনার পর সে মানুষটা কি হলো, সামনের দিকে ভি ভেলোসিটিতে গেল, তো তাহলে বোটটা কি হবে, পেছন দিকে মাইনাস ভি ভেলোসিটিতে যেতে হবে, যার কারণে টোটাল করলে যখন যেন জিরো আসে। বুঝতে পারছো জিনিসটা? তারপরে ওই যে এখানে কেউ মার্বেল খেলো আছে, মার্বেল, বাবা, ঠিক আছে, তো মার্বেল যে খেলে তা ওদেরকে দেখেছো কিরকম ভাবে খেলে, যখন একটা মার্বেল দিয়ে আরেকটা মার্বেলকে হিট করে তখন কি হয়, যে মার্বেলটা দিয়ে হিট করে ওইটা গিয়ে বসে যায় আর যেটাকে হিট করে সেটা চলে যায়, কনজারভেশন অফ মোমেন্টাম। ঠিক আছে, খেলে ঠিক আছে, কিন্তু কারণ জানে না কেন হয়। ওই যে অ্যাস্ট্রোনট, in an astronaut in open space want to return to the spaceship throws some object in a direction opposite to the direction of motion of the spaceship. যদি একজন অ্যাস্ট্রোনট এখানে দাঁড়িয়ে থাকেন এবং ওনার স্পেসশিপটা যদি এখানে থাকে, উনি কি করে স্পেসশিপের মধ্যে যাবেন জানো, একটা জিনিস, না না কেমন উড়িয়ে দিবেন, একটা জিনিস এরকম করে ঢিল দেবেন। তাহলে ঢিল দিলে মনে করো এটা বন্দুকের গুল্লির মতো, তো এদিকে ঢিল দিল, তো তাহলে ওর মোশনটা কোন দিকে হবে, পেছন দিকে। অ্যাকশন রিয়াকশনও ভাবতে পারো, যে অ্যাকশন দিলে তুমি পেছন দিকে যাবে রিয়াকশন। স্পেসের মধ্যে তো কেউ যাওনি, তো জিনিসটা ফিল করতে পারবে না, বাট এরকম করেই হয় স্পেসের মধ্যে। ঠিক আছে, এগুলো সব হলো সেম এক্সাম্পলস। আচ্ছা, দিস ইজ দ্য লাস্ট এক্সাম্পল। ঠিক আছে, আমরা একটা জাস্ট এক্সাম্পল করব বুলেটের। ঠিক আছে, ওই যে ফর্মুলাটা যেটা আমরা বানালাম, এম ইকুয়ালস টু কি বানালাম, এম ভি বাই, সরি, ভি ইকুয়ালস টু, ঠিক আছে, এই ফর্মুলাটা ইউজ করব, কথা না, এই ফর্মুলাটা ইউজ করব করে আমরা ভেলোসিটিটা বের করব। এ বুলেট অফ মাস 10 গ্রাম is fired from a gun of mass 6 kg with velocity 300 meter per second. Calculate the recoil velocity of the gun. তাহলে সিম্পল করব, বুলেটের মাস m ইকুয়ালস টু লিখবো 10 গ্রাম, ইকুয়াল টু কত লিখবো বলো তো, 10 ইন্টু, মানে কেজিতে নিতে হবে না, এটা গ্রামে আছে, গ্রাম থেকে কেজিতে নিতে হবে। তাহলে এটাকে 10 বাই কত হবে, 1000। এই জিনিসগুলো এখন তো বড় হয়েছে, এখন পয়েন্টে নেবে না, এখন এটাকে লিখবে 10 ইন্টু 10 টু দি পাওয়ার, একটা কেটে দাও আগে, তাহলে 1/100,
তাহলে এটাকে লেখা যায় 1/10 স্কোয়ার, আর এটাকে লেখা যায় 1 × 10⁻² কেজি। এরকম করে লিখো জিনিসগুলোকে, মজা মানে সুন্দর লাগে। ঠিক আছে, এটাকে এটাকে 0.01 করলে না অঙ্কটা করতে অসুবিধা হবে, কষ্ট হবে। ঠিক আছে, তাহলে মাস ইকুয়াল টু কত আসলো, এই 1 × 10⁻² কেজি। ঠিক আছে, আর ভেলোসিটি কত দিল, 300 মিটার। তাহলে ভি ইকুয়ালস টু দিল 300 মিটার পার সেকেন্ড। আর বন্দুকের মাস কত, এম ইকুয়ালস টু 6 কেজি। তাহলে ভি ইকুয়ালস টু কত হবে, এখানে বসিয়ে দাও, ভি ইকুয়ালস টু মাইনাস কত হবে, 1 × 10⁻² ইন্টু ভেলোসিটি কত 300 ডিভাইডেড বাই 6 না, ভি ইকুয়ালস টু। এখন এই জিনিসটার ক্যালকুলেশনের একটা টেকনিক আছে। এই যে জিনিসটা ক্যালকুলেশন, এটা ইজিলি করা যায়। এটা কি করে করতে হয় একটু বলে দিই জাস্ট। 1 × 10⁻² ইন্টু 3 × 10 স্কোয়ার লিখা যায়। এটা কেন লিখেছি জানো, এটা কাটা যাবে, ইজি ক্যালকুলেশন হবে এটা। ঠিক আছে, 10⁻² আর 10⁻², -2 + 2 0 হয়ে যাবে। এটা তো জানো তোমরা যে বেস যদি সেম থাকে পাওয়ার প্লাস হয়, ইন্টুতে থাকলে বাই 6। তাহলে আনসার কি আসবে, -3/6 ইকুয়ালস টু -1/2 ইকুয়ালস টু -0.5 মিটার পার সেকেন্ড। তাহলে বন্দুকটা কি ভেলোসিটিতে পেছন দিকে যাবে, 0.5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে পেছন দিকে যাবে। তাহলে দ্য রিকয়েল অফ গান কত লিখবো, বা দ্য রিকয়েল ভেলোসিটি অফ গান ইজ 0.5 মিটার পার সেকেন্ড। ওই যে রিকয়েল ভেলোসিটি মানেই হলো নেগেটিভ, তাহলে আর এখানে আনসারে নেগেটিভ শো করতে হবে। বুঝতে পেরেছো? এবং এটা বাস্তব জিনিস বোঝা যাচ্ছে যে যেহেতু বন্দুকটার মাস অনেক বেশি, বন্দুকটা হালকা পেছন যাবে। বন্দুক যদি 300 মিটারে চলে যেত তাহলে তো বিপদ হয়ে যেত। গুলিটা যেহেতু মাস কম, গুলিটা বেশি স্পিডে যাবে। আর ওই মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা, এটা যেন সেম আসে ওইখানে। কারণ রিকয়েল অফ গান যে আমরা পড়েছিলাম, এটা কি করে পড়েছিলাম, যে বিফোর কলিশন ইকুয়ালস টু আফটার কলিশন, তাই তো? তাহলে বিফোর কলিশন মোমেন্টাম কত ছিল, 0, ইকুয়ালস টু আফটার কলিশন কত ছিল, mv প্লাস mv। এখন মজার বিষয় হলো এটা যে এই মোমেন্টামটা আর এই মোমেন্টামটা দুটোটাই সেম। না সেম হলে তো আনসার 0 আসারই কথা না। তুমি এমন দুটো জিনিস প্লাস করছো যার কারণে আনসার 0 হচ্ছে, তার মানে কি একটা আরেকটার কি হবে, অপোজিট হবে। মানে +2 -2 কত হয় আনসার 0, তার মানে একটা আরেকটার অপোজিট না, ইকুয়াল এন্ড অপোজিট। তাহলে এই দুটো ইকুয়াল এবং অপোজিট। আর ইকুয়াল এবং অপোজিট যদি হয় তাহলে মাস যেহেতু কম ভেলোসিটি বেশি হবে। ঠিক আছে, আর এটার মাস যেহেতু বেশি ভেলোসিটি কম হবে। তাহলে ইনটু করে আনসার সেম সেম আসবে না। বুঝতে পারছো তো জিনিসগুলো? তাহলে আমাদের যখনই আমরা যে অবজেক্টটা দেখবো মাস অনেক বেশি, তার ভেলোসিটি কম হতেই হবে। আর যার মাস অনেক কম তার ভেলোসিটিটা অনেক বেশি হয়ে যাবে। মানে জিনিসটা মনে করো যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এবং ট্রান্সফারটা এত সুন্দরভাবে হচ্ছে যে টোটালটা সেম রয়েছে। ঠিক আছে, টোটালটা সেম থেকে যাচ্ছে আর কি। ঠিক আছে, আর বাকিগুলো হোমওয়ার্ক থাকবে, দেখি আছে নাকি, এটি হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, মোটামুটি সব সেমই। তাহলে আমরা এই চ্যাপ্টারের মধ্যে জাস্ট দুটো ফর্মুলা শিখলাম। কি শিখলাম, এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ বাই টি, যেটা থেকে আমরা এফ ইকুয়ালস টু এম এ শিখেছি। আর আরেকটা ফর্মুলা কি শিখেছি, রিকয়েল অফ গান, বাস, আর তো কিছু শিখিনি। রিকয়েল অফ গান ইকুয়ালস টু কি, ভি ইকুয়ালস টু মাইনাস এম ভি বাই ক্যাপিটাল এম। এই এমটা কার মাস, বুলেটের, ছোট হবে না, ছোট জিনিসের। ঠিক আছে, ভেলোসিটিটা কার, বুলেটের, মাসটা কার, গানের, আর ভেলোসিটিটা কার, গানের। ঠিক আছে, নাও this much for today, and by this class we have completed our second chapter শেষ। ঠিক আছে, নেক্সট ক্লাস আমাদের ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর।